লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। নতুন বছর শুরু হয়েছে, চলছে 2025 এবং আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের জন্মদিন উদযাপনের। আপনারা সবাই জানেন 2020 সালের 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসে আমরা শুরু করেছিলাম ভূত.com, আর এই বছরে সেটি গিয়ে দাঁড়াচ্ছে 5 বছরে, অর্থাৎ 5ম বছরে পদার্পণ করছে ভূত.com। সুতরাং সেই জন্য আমাদের প্রস্তুতিও রয়েছে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে দারুণ কিছু উপহার দেবার। আজকে একটা ঘটনা এই মুহূর্তে শোনাতে চাই। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, যারা আমাদেরকে শোনেন রেগুলার বা যারা আমাদেরকে ভালোবাসেন, তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করতে পারেন। একই সাথে আপনারা সমস্ত নোটিফিকেশনগুলো যেন সাথে সাথে পেয়ে যান। তো আমি আজকে একটা ইমেল দিয়ে শুরু করতে চাই এবং যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা। বিয়েবাড়ির গাঢ় আনন্দঘন পরিবেশও এখন শান্ত। সবাই দিনের ক্লান্তি মিটিয়ে গভীর ঘুমে, কিন্তু হঠাৎই ভাঙচুরের শব্দে পুরো বাড়ি জেগে ওঠে। নবদম্পতির রুম থেকে আসছে চিৎকারের আওয়াজ। সবাই প্রচণ্ড অবাক। কি এমন হলো নবদম্পতির মধ্যে যে প্রথমেই তারা এমন ঝগড়া বিবাদে লিপ্ত হলো? আসসালামু আলাইকুম রাসেল ভাই। ভূত.com-এর সকল শ্রোতাদের আমার পক্ষ থেকে সালাম, আদাব, নমস্কার এবং অবশ্যই ভৌতিক শুভেচ্ছা। আমি ইফতি আহমেদ বলছি রাঙামাটির কাপ্তাই থেকে। আমার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। বাবার চাকরির সূত্রে আমরা রাঙামাটির কাপ্তায়ে বড় হয়েছি। গ্রামের বাড়িতে খুবই কম যাওয়া হয় আমাদের। ঈদ, চাঁদ বা অন্য কোনো পারিবারিক অনুষ্ঠান হলেই আমরা শুধু সপরিবারে সেখানে উপস্থিত থাকি। সালটা 2014। আমার মামার একমাত্র বড় ছেলে কিরণ ভাই 2 বছর পর প্রবাস জীবন কাটিয়ে 3 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছে। উদ্দেশ্য এবার বিয়ে করে ফেলবেন। যথারীতি আমরা সপরিবারে দাওয়াত পেয়ে গ্রামের বাড়িতে উপস্থিত হই। আমার মামা অনেক জমি জমার মালিক। আমার মায়ের একমাত্র ভাই তিনি। একমাত্র ছেলে হওয়ায় নানা পক্ষ থেকেও পেয়েছেন অনেক সয় সম্পত্তি। তার জমির ওপর করেছেন বিশাল এক দালান বাড়ি। এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখী পরিবার। যাই হোক, ঘটনায় আসা যাক। কিরণ ভাইয়ের বিয়েতে ধুমধাম করে আয়োজন করা হলো। বাড়ি ভর্তি মানুষ, হাসি আনন্দে জমজমাট পরিবেশ। বিয়ে বাড়ি বলে কথা, সারাদিন অতিথিদের আপ্যায়ন, আচার অনুষ্ঠান আর হই হুল্লোড়ে সবাই একেবারে ক্লান্ত। বিয়ের মিষ্টি মুহূর্তগুলো স্মৃতিতে গেঁথে সবাই ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো। নবদম্পতির জন্য স্নিগ্ধভাবে সাজানো হলো বাসর ঘর। মশারির গায়ে ফুলের মালা, বিছানায় গড়াগড়ি করছে লাল গোলাপের পাপড়ি। অভিভাবকদের হাসি মুখ আর আত্মীয়দের ঠাট্টা মশকরা উপেক্ষা করে নতুন বরকনে ঘরে প্রবেশ করল। দরজা বন্ধ। বাইরে বাড়ির সবাই এত ক্লান্ত যে যার যার মতো বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু কে জানত এই রাতটা এ বাড়ির জন্য একেবারে অন্যরকম কিছু হবে। রাত প্রায় 3টা। সারা বাড়ি গভীর নিস্তব্ধতায় ঢাকা। বিয়ে বাড়ির ক্লান্তি যেন পুরো বাড়ির ঘুমকে আরো গভীর করে তুলেছে। আমি যে রুমে ঘুমাচ্ছি সেখানে আমার ছোট ভাই আর মামাতো বোনের স্বামীও রয়েছেন। তারা দুজন নাক ডেকে ঘুমাচ্ছেন, যেন দিনের সমস্ত ক্লান্তি মুছে ফেলার প্রতিযোগিতা করছেন তারা। আমি তখনও জেগে ফোনে চুপচাপ কথা বলছিলাম। কথা এমন কিছু গুরুত্বপূর্ণ নয়, তবে ঘুম আসছিল না বলেই হয়তো নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম। হঠাৎই বাড়ির নিস্তব্ধতায় ছেদ পড়ল। দূর থেকে ভেসে এলো চেঁচামেচি আর ভাঙচুরের শব্দ। শব্দটা এতই তীক্ষ্ণ আর অস্বাভাবিক যে আমার গা
ছমছম করে উঠল। প্রথমে ভেবেছিলাম হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু শব্দটা ক্রমশ বাড়তে লাগলো, আর মনে হলো যেন সেটা কাছাকাছি ঘর থেকে আসছে। আমি থমকে গেলাম। ফোনের স্ক্রিনের আলো যেন আরো উজ্জ্বল লাগছিল সেই মুহূর্তে। আশেপাশে তাকালাম, ওরা দুজন তখনও গভীর ঘুমে, কিন্তু শব্দটা যেন পুরো বাড়িতে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ছে। ভেতরে কেমন একটা অদ্ভুত অস্বস্তি আর ভয় কাজ করতে শুরু করলো। কি হচ্ছে? এমন কিছু ঘটছে যা স্বাভাবিক নয়। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম। ছুটে চলে গেলাম ডাইনিং রুমে, যেখান থেকে পুরো বাড়ির সব রুমের দরজা দেখা যায়। চেঁচামেচি আর ভাঙচুরের আওয়াজ স্পষ্ট হয়ে উঠল, আর দেখলাম সবকিছু হচ্ছে নবদম্পতির রুম থেকে। মনটা কেমন খটকা খেল। বিয়ে বাড়ির রাত, যেখানে সবাই ভেবেছিল নবদম্পতি তাদের জীবনের সবচেয়ে মধুর সময়টা কাটাবে, সেখানে এমন ঝগড়া। তার উপর শব্দগুলো এত তীব্র আর অস্বাভাবিক যে মনে হলো পুরো ঘরটাই যেন ভেঙে ফেলবে। একটু একটু করে অন্য রুমগুলো থেকেও সবাই বেরোতে শুরু করলো। ধীরে ধীরে বাড়ির এক একটা লাইট জ্বলে উঠতে লাগলো। ক্লান্ত মুখ আর অস্বস্তির ছাপ নিয়ে সবাই একত্রিত হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, বাসর ঘরের দরজা বন্ধ, আর ভেতরে আলো তখনও নেভানো। আওয়াজ তবুও থামছে না। সবাই হতবাক। এত রাতে এমন ঘটনা, কেউ কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে ওই ঘরের ভেতর। লজ্জায় কেউই নবদম্পতির রুমের দরজায় নক করার সাহস পাচ্ছিল না। সবাই মনে মনে ভাবছে নতুন সংসার, হয়তো ছোটখাটো কিছু নিয়ে ঝগড়া হয়েছে। কিন্তু সময় যত গড়াচ্ছিল, ঝগড়ার আওয়াজ ততই তীব্র হচ্ছিল। ভাঙচুরের শব্দ আর চিৎকারে পুরো বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠছিল। শেষমেশ আর সহ্য করতে না পেরে আমি আমার ছোট বোন দুজনে মিলে দরজায় ধীরে ধীরে নক করলাম। ভেতর থেকে কোনো উত্তর নেই, কিন্তু ঝগড়া থামারও কোনো লক্ষণ নেই। আমরা আবার নক করলাম, এবার একটু জোরে। তবুও ভেতরে যা চলছিল তা চলতেই থাকলো। এভাবে অপেক্ষা করতে করতে সময় গড়ালো। ফজরের আজান ভেসে এলো দূর থেকে। আজানের শব্দের সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে সব শান্ত হয়ে গেল। ভেতর থেকে আর কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। আমরা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম, চুপচাপ, বিভ্রান্ত। এমন কি হলো? এত বড় ঝগড়ার পর এখন হঠাৎ এমন নীরবতা কেন? কেউ কিছু বলতে পারছিল না, শুধু মাথায় নানা প্রশ্ন ঘুরতে লাগলো। ফজরের আজানের পর সবাই নামাজ পড়ে যার যার মতো ঘুমিয়ে পড়ল। তবে বাড়ির মহিলারা আর বিশ্রামের সময় পেল না। তারা ব্যস্ত হয়ে পড়ল সকালবেলার নাস্তা তৈরির কাজে। রান্নাঘরে তেলের কড়া শব্দ আর খাবারের গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করলো বাড়ির আঙিনা জুড়ে, যেন রাতের অস্বাভাবিক ঘটনাকে পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা চলছে। এ বাড়ির পুরনো রীতি, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া আর নাস্তা করে। সকাল 8টা বাজতেই বাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে জড়ো হলো। সবার চোখে মুখে রাতের ঘটনার এক চাপা কৌতূহল। এরই মধ্যেই এসে হাজির হলো নতুন বউ জামাই। তাদের দেখে মনে হলো যেন কিছুই হয়নি। হাসি মুখে দুজন পাশাপাশি বসে নাস্তার টেবিলে যোগ দিল। সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ মুখ ফুটে কোনো কিছু বলার সাহস পায় না। চারপাশের অস্বস্তি যেন টেবিলের প্রতিটি চামচ কাঁটা চামচের আওয়াজে প্রতিধ্বনিত হলো। নতুন দম্পতি এমনভাবে মিষ্টি ভান করছিল যেন রাতে কোনো ঝগড়ার অস্তিত্বই ছিল না। নাস্তা চলতে থাকে, কেউ কিছু বলে না, সবাই চুপচাপ খাবারে মন দেয়। তবে মনে মনে সকলেই ভাবছে, গত রাতে যা হলো তারপরেও এভাবে স্বাভাবিক হওয়া কি সম্ভব, নাকি তারা সবাইকে কিছু লুকাচ্ছে? মামা মামি আর আমার বাবা মায়ের মুখে তখন স্পষ্ট রাগান্বিত ভাব। সবাই চুপচাপ থাকলেও চোখে মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট। টেবিল জুড়ে নীরবতা এমনই ভারী হয়ে উঠেছিল যে কারো কথা বলার সাহস হচ্ছিল না। হঠাৎ নীরবতা ভেঙে আমার মামাতো বোন বলে উঠল, তোদের রাতে কি হয়েছিল? ভাইয়া, তুই তো খুব শান্ত স্বভাবের মানুষ, এত ঝগড়া করছিলি কেন? তাও আবার বিয়ের প্রথম রাতে? এই কথা শোনার সঙ্গে সঙ্গেই যেন কিরণ ভাই আর নতুন বউয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। মুখের ভাব দেখে মনে হলো যেন মাটির নিচে লুকিয়ে পড়তে চায়। চোখ বড় বড় করে তারা একে অপরের দিকে তাকালো। কিরণ ভাই অবাক হয়ে বলল, ক্লান্ত ছিলাম, তোর ভাবির সাথে ঠিক মতো গল্পও করতে পারিনি, আর তুই বলছিস ঝগড়া? বাবা মার সামনে এসব কি বাজে দুষ্টুমি করছিস? তার গলায়
অস্বস্তি আর হালকা রাগ স্পষ্ট। পাশ থেকে ভাবিও একটু বিব্রত হাসি দেওয়ার চেষ্টা করলো। টেবিলের অন্য সবাই ততক্ষণে গভীরভাবে তাদের দিকে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা করছে এটা কি সত্যিই কোনো ভুল বোঝাবুঝি নাকি লুকোনো হচ্ছে। তারা দুজন কি চেষ্টা করছে সবাইকে মিথ্যা প্রমাণ করার? নবদম্পতির হাস্যোজ্জ্বল মুখের পেছনে সেদিন একেবারে স্বাভাবিক থাকলো সবকিছু, যেন কিছুই হয়নি। কেউ কিছু বলল না, আর সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কেউ রান্নাঘরে, কেউ বসে টিভি দেখছে, আবার কেউ ফোনে ব্যস্ত। সবাই যেন একটা অদ্ভুত নীরবতার মধ্যে হারিয়ে গিয়েছিল। কিন্তু রাতে আবার ফিরে এলো সেই অদ্ভুত ঘটনা। গভীর রাত, একেবারে শান্ত পরিবেশে হঠাৎই ভাঙচুরের আওয়াজ। আগের মতোই, তবুও কিছুটা যেন আলাদা ছিল। এবার মনে হচ্ছিল দুজনের মধ্যে এক তৃতীয় ব্যক্তির গলার আওয়াজও ভেসে আসছে। গড়গড় আওয়াজ, যেন কেউ একটানা কষে কোনো কিছু তছনছ করছে। ভাঙচুরের শব্দ তীব্র হয়ে উঠল, তবে এবার ভেতরের আওয়াজে কিছু অচেনা ছিল। সেই ঝগড়ার আওয়াজ আগের মতোই থামল না, যেন পুরো বাড়ি গুঞ্জরিত। ঘর আর বাতাসে অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়ল, আর সেই ঝগড়া চলতেই থাকলো, চলতেই থাকলো ফজর নামাজের আগ পর্যন্ত। এমনকি আমরা বুঝতে পারছিলাম না এটা কি মানুষের ঝগড়া নাকি অদ্ভুত কিছু ঘটছে ভেতরে, যা আমাদের ধারণার বাইরে। পরের দিন নাস্তার টেবিলে সবাই একে একে কিরণ ভাই আর নতুন বউকে প্রশ্ন করতে শুরু করলো, তোদের সমস্যা কি বলতো, কোথায় সমস্যা? যেন পুরো বাড়ি এখন তাদের মুখের দিকে তাকিয়ে অতিরিক্ত উত্তেজনা আর কৌতূহল নিয়ে তাদের উত্তর শোনার জন্য অধীর। কিন্তু কিরণ ভাই আর তার বউ কিছু বলল না, বরং কিরণ ভাই আচমকা প্রচুর রাগান্বিত হয়ে নাস্তার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে চলে গেল। সবার মুখে এক ধরনের অবাক অবিশ্বাসের ছাপ। কেউ কিছু বুঝতে পারছিল না, আবার কেউ মনে মনে ভাবছিল এখনো কি আমরা মিথ্যা বলছি নাকি সত্যি কিছু ঘটেছে। সবাই কি যোগ করছে? কিরণ ভাই উত্তেজনায় এমনভাবে বলল যেন মনে হচ্ছিল পুরো বাড়ির সবাই একযোগে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে এই আচরণে বাড়ির সবাই আরও সন্দেহের মধ্যে পড়ে গেল। কিছু একটা গন্ডগোল তো অবশ্যই ঘটছে, কিন্তু তা ঠিক কি কেউ জানে না। কিরণ ভাই আমাকে, আমার বড় ভাই এবং মামাতো বোনের জামাইকে ছাদে ডেকে পাঠালেন। ছাদে ওঠার পর কিরণ ভাই সত্যিই জানতে চাইলেন আমরা কি আসলেই কোনো আওয়াজ তাদের রুম থেকে শুনতে পেয়েছি কিনা। আমরা একে একে আমাদের অভিজ্ঞতার কথা বলতে শুরু করলাম। ঝগড়া এবং ভাঙচুরের আওয়াজ শোনা গিয়েছিল তা জানি আমরা কিরণ ভাইকে বললাম। আমাদের কথাগুলো শোনার পর কিরণ ভাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি আমাদের বোঝানোর চেষ্টা করছিলেন নতুন দম্পতির মধ্যে প্রথম রাতেই ঝগড়া হবে কেন। আমরা উপস্থিত সবাই বুঝতে পারছিলাম এবং বিশ্বাস করছিলাম কিরণ ভাই সত্যিই এমন কোনো কাণ্ড করেনি। তবে আমাদের মধ্যে তখন ভয় ঢুকে গিয়েছিল। আমাদের সামনে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছিল। এটা কোনো সাধারণ সমস্যা নাকি এর মধ্যে কিছু অদ্ভুত কিছু লুকানো ছিল? কেন এমন ঘটনাগুলো ঘটছে? এরপর পুরো ব্যাপারটা মামা মামিকে জানানো হলো। তারা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন, কারণ এমন অস্বাভাবিক ঘটনা তাদের কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছিল। এরপর সবাই সিদ্ধান্ত নিল নতুন জামাই বউকে অন্য রুমে শিফট করা হবে, যাতে পরীক্ষামূলকভাবে দেখা যায় তাদের রুমের আওয়াজ আবারও শোনা যায় কিনা। কিন্তু আশ্চর্যজনকভাবে নতুন রুমেও একই ঘটনা ঘটতে লাগলো। ঝগড়া এবং ভাঙচুরের আওয়াজ আগের মতোই ক্রমাগত শোনা যাচ্ছিল। এবার আমাদের মনে হলো ব্যাপারটা শুধু দাম্পত্য সমস্যা নয়, কিছু অদ্ভুত এবং ভয়াবহ ঘটনা ঘটছে। এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমরা সবাই একমত হলাম যে ঘরে ঝাড়ফুঁক করা উচিত। এই কারণে আমরা ঠিক করলাম হুজুর এবং কবিরাজ দুজনকে ডাকা হবে, যেন তারা ঘরে ঝাড়ফুঁক করে এই অদ্ভুত ঘটনার সমাধান করতে পারে। সবার মনেই তখন এক ধরনের ভীতি জমে উঠেছিল এবং কোনো উপায় ছাড়া আমাদের এর সমাধান খোঁজার প্রয়োজন ছিল। যথারীতি হুজুর আসলেন এবং তিনি ঘরের প্রতিটি রুমে দোয়া পড়ে পানীয় ছিটিয়ে দিলেন। পুরো বাড়ি যেন একটানা পবিত্রতার ছোঁয়া পেল। সবাই আশা করছিল এরপরেই সবকিছু শান্ত হবে, কিন্তু সেদিন রাতেও একই কাহিনী। ফের ঝগড়া, ভাঙচুর, উত্তাল পরিবেশ। পরের দিন কবিরাজ এলেন। তিনি হুজুরের মতো ঘর অশরীরী কোনো কিছুর প্রভাব থেকে মুক্ত করতে চাইলেন, কিন্তু তার পদ্ধতি ছিল অন্যরকম। কবিরাজ পুরো বাড়ি ঘুরে দেখলেন, সামনে, পেছনে, প্রতিটি কোণায়। তারপর তিনি একটি পানির জগ আনতে বললেন।
জগটি নিয়ে তিনি একটি আম গাছের কচি ডাল কেটে সেটি জগের মধ্যে ভরে পুরো বাড়ির ভেতরে ছিটিয়ে দিলেন। তার মতে এই প্রক্রিয়া থেকে ঘর ও পরিবেশের ওপর কোনো অশরীরী শক্তির প্রভাব দূর করা সম্ভব। তবে আশ্চর্যজনকভাবে এর পরেও এই সমস্যার সমাধান হচ্ছিল না। ঝগড়ার আওয়াজ বন্ধ হচ্ছিল না এবং পুরো বাড়ি আবারও একই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছিল। কিছু একটা যেন এখনো বাকি ছিল। এটা ছিল এমন একটি সমস্যার প্রতীক যার সমাধান মিলছে না। বাড়িতে একাধিক হুজুর এবং কবিরাজের আসা যাওয়া সত্ত্বেও সমস্যার সমাধান হচ্ছিল না এবং অশান্তি ও ভয়ের পরিবেশ তৈরি হচ্ছিল। সবাই বুঝতে পারছিল কিছু একটা অদ্ভুত ঘটেছে, কিন্তু কেন হচ্ছে তা কেউ বুঝতে পারছিল না। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। তাই আমরা রাঙামাটি থেকে এক বৌদ্ধ বনভান্তেকে নোয়াখালী নিয়ে আসলাম। বলা প্রয়োজন, বনভান্তে হলেন সেই ব্যক্তিরা যারা পাহাড়ের গভীরে ধ্যানে মগ্ন থাকেন এবং সাধনায় মর্যাদা পেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আচার অনুষ্ঠান পরিচালনা করেন। এদের অনেকেই জিন ও অশরীরী শক্তির সমস্যার সমাধান করতে পারেন। তারা তাবিজ করতে জানেন এবং তাবিজ কাটাতেও সক্ষম, যেটি অনেকের কাছে ব্ল্যাক ম্যাজিক হিসেবে পরিচিত। এমন একজন বনভান্তে আসার পর আমরা আশা করেছিলাম এবার হয়তো সমস্যার সমাধান হবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। বনভান্তে আমাদের সবাইকে সতর্ক করে দিলেন, আজ রাতে বাসা থেকে কেউ বের হবেন না, বিশেষ করে রাত 10টার পর। আমরা সবাই তার কথা মতো রাত 10টার পর আর বের হইনি। বাসার ছাদে ভান্তে সাহেব একটি আসন তৈরি করে তার সাথে আনা বিভিন্ন উপকরণ দিয়ে একটি মণ্ডপ সাজালেন তিনি তার সহকর্মী এবং কিরণ ভাইকে নিয়ে গভীর মনোযোগ সহকারে উপাসনা করতে শুরু করলেন। সারা রাত ধরে তারা সাধনা করে গেলেন এবং সকালে এসে ভান্তে সাহেব জানালেন, এই কাজের সমাধান আমি করতে পারবো না। তিনি বললেন, এটা খুবই খারাপ জিনের নজর, যা কাটানোর সাধ্য আমার নেই। ভান্তে সাহেবের এই কথা শোনার পর আমরা সবাই খুব হতাশ হয়ে পড়লাম। যে আশা নিয়ে আমরা তাকে নিয়ে এসেছিলাম তা ধোঁয়াশার মতো মিলিয়ে গেল। আমরা যেন আরো গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়লাম, যেন মনে হচ্ছিল এই সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না। ঘটনা এখানেই শেষ? না, ধৈর্য ধরুন, আর বেশি সময় নেব না। বিয়েবাড়ির আমেজ ক্রমশ কমতে থাকলো এবং একে একে সবাই তাদের নিজেদের জায়গায় ফিরে গেল। আমার মা বাবা ভাই বোন সবাই কাপ্তাই ফিরে আসলো, কিন্তু আমি রয়ে গেলাম। আসলে আমারও চলে যাওয়ার কথা ছিল, কিন্তু পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে, কিরণ ভাই একা হয়ে যাবে, আর এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে বাসায় একা থাকাও নিরাপদ মনে হচ্ছিল না। কিরণ ভাই আমাকে ডেকে বললেন, তুই অন্তত থাক, তোর তো এসএসসি পরীক্ষা শেষ, তোর কোচিং শুরু হতে তো বেশ দেরি আছে, 2 মাস না? মাসখানেক থেকে যা অন্তত। ওনার অনুরোধ আমি ফেলতে পারলাম না। প্রতি রাতেই এই বাড়িতে ঝগড়া বিবাদ চলতেই থাকলো, আর আমরা সবাই অভ্যস্ত হয়ে গেলাম এসবে। সবাই নামাজ কালাম বেশি বেশি পড়তে লাগলো আর আল্লাহর কাছে সাহায্য চাইল। বিয়ে বাড়িতে থাকার 25তম দিনে আমাদের বাসায় এক মেহমান এলেন, যার নাম মোহাম্মদ আনাস ইসলাম। তিনি আমার মামার বন্ধুর ছোট ভাই এবং চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন। ওই মাদ্রাসা থেকে বাংলাদেশের অনেক নাম করা ওলামায়ে কেরাম উঠে এসেছেন। মোহাম্মদ আনাস ইসলাম খুবই পরহেজগার মানুষ। তিনি একজন আলেমও বটে। উনি চট্টগ্রামের একটি স্থানীয় মসজিদে ইমামতি করেন এবং একটি মাদ্রাসার খতিব। উনি নোয়াখালী এসেছিলেন তার পার্সোনাল কিছু কাজে। মামা তাকে বললেন, তোমার কাজ 1-2 দিনের মধ্যে শেষ হবে না, তুমি যতদিন ইচ্ছা আমার বাড়িতে থেকে যাও। কে জানত এই মেহমান আসলে খোদা নিজেই পাঠিয়েছেন আমাদের ভয়ঙ্কর সমস্যার সমাধান করার জন্য। তার উপস্থিতি যেন এক আশীর্বাদ হয়ে এলো যখন আমাদের আশেপাশে অশান্তি এবং আতঙ্ক তৈরি হয়েছিল। হুজুর সেদিন রাতে আমাদের সাথেই ডিনার করে ঘুমিয়ে পড়েছিলেন। মাঝরাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য বিছানা থেকে উঠে উনি উজু করতে যান। হঠাৎ শুনতে পান সেই চিরচেনা ঝগড়া বিবাদ মিশ্রিত আওয়াজ, যেটা আমরা সবাই অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু মোহাম্মদ আনাস ইসলাম সাহেব একটু ভড়কে গিয়েছিলেন। তিনি চিন্তা করলেন চিৎকার চেঁচামেচির মধ্যে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন না। তাই তিনি ওযু না করে ফিরে এসে বিছানায় শুয়ে ফজরের নামাজের জন্য অপেক্ষা করতে লাগলেন। ফজরের নামাজের পর যথারীতি নাস্তার টেবিলে বসে নাস্তা করতে করতে উনি লজ্জা নিয়ে বললেন, গত রাতে এমন চিৎকার চেঁচামেচির আওয়াজ কেন হচ্ছিল? তখন বাবা মন খারাপ করে সমস্ত ঘটনার বিবরণ দিলেন ওনাকে।
তখন আনাস সাহেব একটু মুচকি হাসি দিয়ে বাবাকে বললেন, সমস্যা যেখানে আছে সমাধানও সেখানে আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যদি কোনো সমাধান করতে পারি। বাবার মুখে এক মুহূর্তের জন্য আশ্বস্ততার ভাব দেখলাম না। স্বাভাবিকই ছিল, কারণ তিনি আগেই অনেক টাকা পয়সা খরচ করেছেন এই সমস্যার সমাধান করার জন্য, কিন্তু কিছুই কাজে আসেনি। আনাস সাহেব সেদিন দুপুরে খেতে বসে বাবাকে বললেন, আজ রাতে বাসায় কোনো মাছ, মাংস বা ডিম জাতীয় খাবার, অর্থাৎ আমিষ জাতীয় কোনো খাবার যেন রান্না করা না হয়। খাওয়া দাওয়া শেষ করার পর হুজুর আমাকে সঙ্গে নিয়ে বাজারে গেলেন। বাজার থেকে উনি কিছু জিনিসপত্র কিনলেন, কিন্তু আমাকে আড়ালে রেখে। তারপর আমরা বাসায় ফিরে আসলাম। হুজুর বাসার সবাইকে বললেন ইশার নামাজের পর সবাই যেন তার বাড়ি ফেরার জন্য অপেক্ষা করেন। মাগরিবের নামাজের পর হুজুর কোথায় যেন চলে গেলেন। তারপর ফিরে এলেন রাত 10টায়। সবার সাথে রাতের খাবার গ্রহণ করার পর হুজুর সবাইকে ডাইনিং রুমে নিয়ে এসে একটি পাটি বিছিয়ে সবাইকে বসালেন। তারপর তিনি কোরআন শরীফ হাতে নিয়ে বাজার থেকে আনা জিনিসপত্রগুলো বের করলেন। জিনিসগুলো খুবই সাধারণ ছিল, লোহার সীসা, লবঙ্গ, এলাচ, কিছু মিক্স করা গুঁড়ো মশলা আর কিছু ছোটখাটো জিনিস। মামা চিন্তা করলেন দেখা যাক কি হয়। হুজুর একটি পাত্রে পানি রেখে সেই পানিতে বাজার থেকে আনা লোহার সীসা এবং মশলাগুলো রাখলেন। তারপর বিসমিল্লাহ বলে বিড়বিড় করে কিছু সূরা পড়তে লাগলেন। প্রায় 10 মিনিট ধরে সূরা পড়তে পড়তে ডান হাতের শাহাদাত আঙুল দিয়ে পানির পাত্রে রাখা উপকরণগুলো মেশাতে লাগলেন। সূরা পড়া বন্ধ করে হঠাৎ শাহাদাত আঙুল দিয়ে গোল একটি বৃত্ত আনালেন এবং সেই বৃত্তের ভেতরে আমরা সবাই বসেছিলাম। পাত্রে রাখা পানি দিয়ে সেই বৃত্ত আঁকলেন তিনি। তারপর তিনি সবাইকে ওনার সাথে মিলিয়ে কিছু সূরা পড়তে বললেন। উনি আগেই বলে দিয়েছিলেন এখানে যারা বসে আছেন তাদের মধ্যে কেউ একজন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটাতে পারে, ঘরের মধ্যে যে কোনো কিছু হতে পারে, আমরা যেন কেউ না ঘাবড়াই। এরপর সবাইকে বললেন সবাই তাদের মোবাইল ফোনগুলো যেন বন্ধ রাখে, ইনশাল্লাহ কারো কিছু হবে না। হঠাৎ করেই হুজুরের কণ্ঠ উচ্চ স্বরে উঠে গেল। তিনি সূরা পড়তে শুরু করলেন এমন জোরে যে ঘরের দেয়ালগুলোতে সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। মনে হচ্ছিল পুরো ঘর যেন কাঁপতে শুরু করেছে। বাড়ির সমস্ত জানালা একে একে নিজে নিজে খুলে গেল, আর জানালার কাঁচগুলো বিকট শব্দ করে বারবার ফ্রেমের সাথে ধাক্কা খাচ্ছিল। বাইরে হঠাৎ করেই তীব্র শোঁ শোঁ শব্দে বাতাস বইতে শুরু করলো। আমরা সবাই ভয়ে জমে গিয়েছিলাম। কেউ একটি শব্দ করারও সাহস পাচ্ছিলাম না। হঠাৎ করে পুরো বাড়ির ইলেকট্রিসিটি চলে গেল। চারিদিকে নেমে এলো অদ্ভুত শুনশান নীরবতা। ঘরের ভেতর অন্ধকার, আর সেই অন্ধকার যেন আমাদের চারপাশ থেকে চেপে ধরছিল। ঠিক তখনই আমাদের অবাক করে দিয়ে বৃত্তের ভেতরে বসে থাকা আমাদের একজন হঠাৎ করে তীব্র চিৎকার দিয়ে উঠল, আর কণ্ঠস্বর তার বদলে গিয়েছিল। সেটা কোনো মানুষের স্বাভাবিক কণ্ঠস্বরের মতন শোনাচ্ছিল না। সেই রাগী কর্কশ কণ্ঠে সে বলতে লাগলো, আমাকে কেন ডেকেছিস? জানিস না কেউ কিছু করতে পারেনি আমার। তুই এক কম বয়সী ছোকরা কি বা করতে পারবি? আমাকে যেতে দে, যেতে দে আমাকে। তার চোখ জ্বলে উঠেছিল, হাত পা কাঁপছিল, আর পুরো শরীর দিয়ে ভীষণ শক্তি প্রদর্শন করছিল। আমাদের তখন মনে হচ্ছিল কোনো দুঃস্বপ্নের মধ্যে আমরা আছি। হুজুর কিন্তু চুপ ছিলেন না। তিনি আরও জোরে সূরা পড়তে লাগলেন। তার কণ্ঠে যেন কোনো ভয় ছিল না। আমাদের সবার চোখ তখন সেই মানুষটির দিকে যাকে আমরা এতদিন ধরে চিনতাম, কিন্তু সেই মুহূর্তে তিনি আর আগের মতো ছিলেন না। কি আন্দাজ করতে পারছেন কার শরীরে ভর করেছিল সেই জিন? কার শরীর ব্যবহার করে কথা বলছিল সে? আমরা সবাই বুঝতে পেরেছিলাম ঘটনাগুলোর কেন্দ্রবিন্দু আসলে আমাদের ঘরের নতুন বউ মৌমিতা ভাবি। হুজুর আর মৌমিতা ভাবির শরীরে থাকা জিনের কথোপকথনে জানা গেল সেই জিনটির নাম হামিম। শুধু হামিম নয়, আরও 2জন জিন বহু বছর ধরে মৌমিতা ভাবির সঙ্গে রয়েছে। যদিও তারা সরাসরি বড় কোনো ক্ষতি করেনি, তবে মৌমিতা তাদের গভীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিল। জিনরা নিজেদের মধ্যে অদ্ভুত প্রতিজ্ঞা করেছিল। তারা জানত মৌমিতা মানুষ আর তারা জিন। বিবাহিত সম্পর্ক গড়ে তোলা তাদের পক্ষে অসম্ভব, কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল মৌমিতা যেখানে বিয়ে করবে সেখানেই তাকে শান্তিতে সংসার করতে দেবে না। এই কারণেই তারা প্রতিদিন এমন অদ্ভুত ঘটনা ঘটাচ্ছিল যাতে সবাই বাধ্য হয়ে ভাইয়া আর মৌমিতার সম্পর্ক ভেঙে দেয়। হুজুর প্রশ্ন করলেন, তোমরা মৌমিতাকে প্রথম কোথায় দেখেছিলে?
তখন মৌমিতার শরীরে থাকা জিনটি জানালো বহু বছর আগে তারা তিনজনে একটি কবরস্থানের সামনে দাঁড়িয়েছিল। মৌমিতা তখন 6 বছরের ছোট্ট মেয়ে। প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে সে সেই কবরস্থান পেরিয়ে যেত। সেদিনই তারা তাকে প্রথম দেখে। সেই থেকে তার প্রতি গভীর আকর্ষণ শুরু হয়। এরপর দীর্ঘ কথোপকথনের মাধ্যমে হুজুর বুঝতে পারলেন জিনেরা স্বেচ্ছায় মৌমিতার শরীর ত্যাগ করবে না। অনেক বোঝানোর পরও তারা এক কথায় জানালো, আমরা তাকে ছাড়ব না। তখন হুজুর তাদের উদ্দেশ্যে কঠোরভাবে বললেন, তোমরা যদি এই মেয়েকে মুক্ত না করো তাহলে আমি তোমাদের ধ্বংস করতে বাধ্য হব। তাদের প্রতিক্রিয়া ছিল একই, আপনার যা খুশি করেন, কিন্তু আমরা তাকে ছাড়ব না। এরপর হুজুর কিছু বিশেষ সূরা পাঠ করতে শুরু করলেন। তিনি নিজের ডান হাতে ফুঁ দিয়ে সেই শক্তি কেন্দ্রীভূত করলেন। মৌমিতার শরীরে থাকা 3টি জিনকে একত্র করলেন। এরপর শেষবারের মতো প্রশ্ন করলেন, তোমরা কি সসম্মানে চলে যেতে চাও নাকি তোমাদের মৃত্যু চাও? তাদের উত্তর ছিল, আমরা মরতেও রাজি, কিন্তু মৌমিতাকে ছাড়ব না। এবার হুজুর দ্রুত নিজের কাছে থাকা একটি টর্চ লাইট থেকে আলো জ্বালালেন। তিনি শক্ত কণ্ঠে আল্লাহু আকবার বলে মৌমিতার গলায় তার ডান হাত চালালেন, ঠিক যেমন করে আমরা গবাদি পশু কুরবানি করি। এরপরই এক ভয়াবহ দৃশ্য দেখা গেল। মৌমিতা ভাবী পশুর মতো অদ্ভুত আওয়াজ করতে লাগলেন। তার শরীর কাঁপছিল আর সে ছটফট করছিল। আমরা সবাই হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। কিছুক্ষণ এইভাবে চলার পর মৌমিতা নিস্তেজ হয়ে গেল। ঘর জুড়ে তখন এক অদ্ভুত নীরবতা। হুজুর কিছুক্ষণ ধরে সূরা পাঠ করতে করতে মৌমিতার মাথায় হাত রাখলেন। এরপর শান্ত গলায় বললেন, ভয় পাওয়ার কিছু নেই, এই মেয়ে এখন মুক্ত। আলহামদুলিল্লাহ, আমরা সবাই যেন দীর্ঘদিনের একটি বোঝা থেকে মুক্ত হলাম। আল্লাহর রহমতে সেই রাতে আমাদের বাড়ি থেকে চিরতরে অশুভ শক্তির বিদায় ঘটল। সেই রাতের ভয়াবহতার পর আমাদের পরিবারে যেন শান্তি ফিরে এলো। আল্লাহর রহমতে মৌমিতা ভাবী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। ঘরের সবাই হুজুরের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আমার বাবা বিশেষভাবে ওনাকে ধন্যবাদ জানিয়ে বললেন, আমাদের পরিবারকে আপনি এক এমন বিপদ থেকে মুক্তি দিলেন যার জন্য আমরা কোনো আশা দেখতে পাচ্ছিলাম না। আপনার জন্য আজ থেকে আমাদের ঘরে শান্তি এসেছে। আল্লাহ আপনার মঙ্গল করুন। হুজুর সবকিছু শুনে বিনীতভাবে হাসলেন এবং বললেন, আল্লাহ সবকিছু করেন, আমি শুধু তার আদেশ পালন করেছি। এরপর 2 দিন উনি আমাদের বাড়িতে ছিলেন। এই সময় হুজুর আমাদের ধর্মীয় কিছু বিষয়ে শিক্ষা দিলেন এবং বললেন, ঘরে সব সময় কোরআন তেলাওয়াত চালু রাখতে হবে, আল্লাহর নাম স্মরণ করতে হবে, তাহলে শয়তানির শক্তি আপনাদের ঘর থেকে দূরে থাকবে। শেষ দিনে আমরা সবাই মিলে হুজুরকে বিদায় জানাতে বাইরে এলাম। তিনি আমাদের সবার দিকে মমতা ভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনারা আল্লাহর ওপর আস্থা রাখবেন, যে কোনো বিপদে ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হবে। আমাদের পরিবারের জন্য উনি আশীর্বাদ হয়ে এসেছিলেন। ধীরে ধীরে ওনার চলে যাওয়ার সময় হলো। বিদায়ের মুহূর্তে বাবার চোখে অশ্রু টলমল করছিল। হুজুর আমাদের সবার দিকে একবার তাকালেন, তারপর নিজের পথ ধরলেন। আমরা তখন জানতাম না এই বিশেষ অতিথি মোহাম্মদ আনাস ইসলাম আমাদের জীবনে এমন স্মরণীয় হয়ে থাকবেন। তার বিদায়ের পর আমাদের পরিবারে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ভয় আর অস্থিরতার জায়গায় ফিরে এলো সুখ আর শান্তি। ঘটনা সম্পূর্ণ সত্য এবং এই ঘটনা বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। উৎসাহ পেলে আরো ঘটনা শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নাম ইফতি আহমেদ। তিনি লিখেছেন রাঙামাটি কাপ্তাই থেকে। যদি আপনাদের এই ঘটনাটি ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবং আমার বিশ্বাস যারা আপনারা শুনেছেন তাদের কাছেও এই ঘটনাটি যথেষ্ট ভালো লেগেছে। এই মুহূর্তে আপনাদেরকে আমরা নিয়ে যাব এমন কিছু ঘটনায় যে ঘটনাগুলো হয়তো আপনারা আগে শুনেছেন বা কখনোই শোনেননি বা বারবার শুনতে চান। আমরা চলুন শুরু করি সেই ঘটনাগুলো। প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আজকেই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে সমস্ত নোটিফিকেশনগুলো আপনি সময় মতন পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস বলবো, আমাদের ফেসবুক পেজের সাথে আপনারা সবসময় সংযুক্ত থাকুন এবং আমাদেরকে জানান আমাদের শো কেমন লাগছে, কোন জায়গায় আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি, কোনটা চান আমাদের কাছে, কোন ধরনের ঘটনাগুলো ভালো লাগছে। আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন ইফতি, আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনি চমৎকার লেখেন এবং আপনি আমাদের আরও কিছু ঘটনা পাঠান। আমি বিশ্বাস করি যে আপনার পাঠানো ঘটনাগুলো আমাদের যারা লিসেনার রয়েছেন তারা অনেক পছন্দ করবেন। আর আপনাদের যদি আজকে ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ইফতিকে রিকোয়েস্ট করবেন তার
নেক্সট ঘটনা পাঠানোর জন্য। ইফতি, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। আপনি এভাবে এগিয়ে যান আর আমাদের সাথে শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো। ভালো থাকবেন আপনারা সবাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনাগুলোতে। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভূত.com-এর সকল শ্রোতাদের আমার সালাম। সালামু আলাইকুম। আমি ইমন, এটি আমার ছদ্মনাম। আমার ঠিকানা বাংলাদেশের উত্তরবঙ্গ, নওগাঁ জেলা, যেটা বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল নামে পরিচিত। আমি নিয়মিত ভূত.com-এর একজন শ্রোতা বললে মিথ্যে বলা হবে। অনেক আগে শুনতাম, মাঝে মধ্যে সময় পেলে এখনও আপনার ঘটনাগুলো শুনে থাকি। অনেক ভালো লাগে। অনেকদিন থেকে লিখবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে লেখা হয় না। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, তাই ঘটনাটি পড়ে ভালো লাগলে আপনি শ্রোতাদের পড়ে শোনাবেন। তাই কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার মেজো চাচার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার সঠিক মনে নেই, আনুমানিক ঘটনাটি 2012-13 সালের দিকে ঘটে যাওয়া একটা ঘটনা। প্রচণ্ড গরমের সময় সবাই বাইরে বসে একটু বাতাসের জন্য গ্রামের মাঝখানে হলেও অনেকে এসে বসতো আমাদের বাড়ির সামনে এবং বিভিন্ন গল্প গুজবে মেতে উঠত সবাই। গল্পের তালে তালে হঠাৎ করে ভৌতিক গল্প একে একে উঠে আসতো সবার মুখে। কার সঙ্গে কি ঘটেছিল সেসব নানান ঘটনা। এর মাঝে আমার চাচার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটিও সেবার শেয়ার করা হয়েছিল। ঘটনাটি হচ্ছে একটি ডিপ ঘর, অর্থাৎ গভীর নলকূপ থেকে পানি উঠিয়ে কৃষি জমিতে ধান খেতে সেচ প্রদান করা হয়, সেখানে ঘটে যাওয়া একটি ঘটনা। এটি ইট দিয়ে তৈরি করা, সাদা রং করা একটি বরেন্দ্র কর্তৃপক্ষের নির্মিত ঘর, অর্থাৎ সেচ প্রকল্প। সেখান থেকে বছরে পৌষ মাস থেকে চৈত্র বৈশাখ মাস পর্যন্ত পানি সেচ করা হয়। তারপর থেকে এটি পরিত্যক্ত হিসেবে পড়ে থাকে। একদিন বেশ কয়েকজন কার্ড খেলার জন্য রাত্রেবেলায় সেই ঘরটি ব্যবহার করে। সেখানে অনেক রাত্রি পর্যন্ত বেশ কয়েকজন কার্ড খেলতে থাকে। হঠাৎ করে একজনের প্রকৃতির ডাকে সাড়া দেবার সময় হয়। সে বাইরে গিয়ে বাথরুম সারতে গেলে তাকিয়ে দেখতে পায় তার দিকে অনেক বড় একটা বন্য শূকরের মতো বিশাল আকারের প্রাণী তাকে লক্ষ্য করে দৌড়ে আসছে। সে যেদিক থেকে আসছে বলে রাখা ভালো, ওই দিকে একটা হিন্দুদের ছোট্ট মন্দির আছে, যেখানে প্রতি বছর বৈশাখ মাসে 1 তারিখে মেলা বসে। সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রতিমা উঠিয়ে পুজো করে থাকে। সে দেখে প্রচণ্ড ভয় পায় এবং তাৎক্ষণিক দৌড়ে গিয়ে রুমে প্রবেশ করে। এরপর সে ভয়ে ঘামতে থাকে এবং হাঁপাতে থাকে। সে আমার চাচাকে বলে, চাচা চলো বাড়ি যাই। আমার চাচা বলে, একটু সময় অপেক্ষা কর, একসঙ্গে বাড়ি চলে যাব। সবাই অপেক্ষা করতে করতে রাত 2টা-2:30 হয়ে যায়। সে একা ভয়ে আসতে পারে না। এরপর খেলা শেষ হলে তারা বাড়ির দিকে রওনা হয় এবং বাড়ির সামনে এসে একটি 3 রাস্তার মোড় রয়েছে, সেখানে এসে সে আমার চাচাকে সবকিছু বলে। সেই রাস্তার মোড় থেকে তার বাড়িতে যেতে আনুমানিক 500 মিটার হাঁটতে হয়। সে সময় সেখান থেকে আর সে যেতে পারছে না। আমার চাচাকে বলে, একটু সামনে এগিয়ে দিয়ে আসো চাচা, আমার বাড়ি পর্যন্ত আমার প্রচণ্ড ভয় করছে। আমার চাচা তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে এবং সে তার নিজের বাড়িতে ফিরে আসে। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, ঘটনাটি শুরু পরের দিন থেকে। পরের দিন আমার চাচা আবার সেখানে খেলতে যায়। আমার সেই ভাইটি ভয় আর পরের দিন সেখানে যায় না। রীতিমতো তাদের খেলা জমে ওঠে। রাত্রি আনুমানিক 2:30-3টার দিকে আমার চাচা খেলা বাদ দেয়। সে বলে, আমি বাড়ি চলে যাব, আর খেলবো না। সে রীতিমতো রুম থেকে বেরিয়ে আসে। ঘর থেকে বাইরে এসে রাস্তায় উঠতে আনুমানিক 500 মিটার হেঁটে যেতে হয়।
আমার চাচা মাঝামাঝি পথ আসার পর সে প্রথমে দেখতে পায় স্বাভাবিকের চেয়ে অনেক বড় বড় 4-5টি শেয়াল তার রাস্তা আটকে আছে। সে শেয়ালগুলো দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। তারপর চাচা ধূমপান করতো, সে সঙ্গে সঙ্গে একটি সিগারেট ধরিয়ে ফেলে। সে বুঝতে পারছে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। সে পেছনে ব্যাক করে একটি পানি চলাচলের ড্রেনের ওপর দিয়ে পথ চলতে শুরু করে এবং সামনে রাস্তায় গিয়ে ওঠে। রাস্তার উপর ওঠার পর সে দেখতে পায় তার দুপাশ দিয়ে শেয়ালগুলো তাকে ঘিরে ধরেছে। সে কি করবে বুঝতে পারে না। সে একের পর এক সিগারেট জ্বালিয়ে রাস্তা হাঁটতে শুরু করে। শেয়ালগুলো তার পথ আটকানোর জন্য এপাশ ওপাশ থেকে সামনে দিয়ে চলাফেরা করতে শুরু করে এবং রাস্তা আটকাতে চেষ্টা করে। সে একের পর এক সিগারেট জ্বালানোর জন্য শেয়ালগুলো তার পাশে ভিড়তে পারে না। সে যখন ফাঁকা রাস্তা থেকে প্রথম বসত বাড়ি শুরু করে পৌঁছায়, তখন শেয়ালগুলো পাশের একটি জঙ্গলের দিকে নেমে যায়। তারপর আমার চাচা বাড়ি পৌঁছানোর পর ফ্রেশ হয়ে রুমে প্রবেশ করলে কিছুক্ষণ পর বুঝতে পারে টিনের চালা, অর্থাৎ ঘরের টিনের চালা দুমড়ে মুচড়ে কেউ যেন ভেঙে ফেলছে। বলে রাখা ভালো, আমাদের এলাকায় আমরা ধান সংগ্রহের জন্য ঘরের ওপর বাঁশ বিছিয়ে তার উপর দিয়ে চালা তৈরি করে থাকি, যেখানে রীতিমতো একটি মানুষ হেঁটে চলাফেরা করতে পারে। আমার চাচা মনে করেছিল হয়তোবা চালার ওপরে চোর উঠে থাকতে পারে। সে সাহস করে উঠতে পারছিল না ভেতরে কি হচ্ছে সেটা দেখার জন্য। কেই বা উপরে আছে। সে রীতিমতো সাহস করে গিয়ে একটি লাঠি এবং একটি লাইট নিয়ে উপরে ওঠে। ওপরে ওঠার সঙ্গে সঙ্গে সে দেখতে পায় সেখানে কিছুই নেই, সম্পূর্ণটা ফাঁকা। তারপর সে নিচে নেমে আসে এবং সে বুঝতে পারে তার পেছনের ঘটনাগুলো। এরপর রাত শেষে দিনের বেলায় লক্ষ্য করে দেখে টিনের কোথাও কিছু হয়নি, কিন্তু রাতের যে ঘটনাটি ঘটেছিল তাতে করে টিনের চালাটি ঠিকঠাক অবস্থায় থাকা কোনোভাবেই সম্ভব নয়। সে বুঝতে পারে সেখানে খেলতে যাওয়াটা তার ঠিক হয়নি। ঠিক সেদিন আমাদের গ্রামেরই উত্তর মাথায় একটি ছেলের ওপর কিছু একটা আসর করে। ছেলেটি প্রতিদিন আমাদের বাড়ির সামনে দিয়ে ঠিক ওই পথেই নানির বাড়ি যাতায়াত করত। সেই ছেলেটির বাড়ি আমাদের বাড়ি থেকে আনুমানিক 1 কিলোমিটার দূরে হবে। রাতের বেলায় কবিরাজ ডেকে নিয়ে এসে সেই ছেলেটিকে ঝাড়ফুঁক করানো হয়। কবিরাজ ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি এই ছোট্ট ছেলেটিকে কেন ধরেছ? কি অপরাধ করেছে সে? তখন ছেলেটি বলে, এই ছেলেটি প্রতিদিন ওই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, আর এই জায়গাতে আমি বসবাস করি। ওই জায়গাতে কিছু লোক আমাকে প্রতিদিন অনেক অসুবিধা করে, ডিস্টার্ব করে। তারপর ছেলেটি বেশ কয়েকজনের নাম উল্লেখ করে এবং বলে, তাদেরকে আমি বেশ কয়েকবার সাবধান করার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো সাবধানতা অবলম্বন করে নাই। তাই এই ছেলেটি দুপুরবেলা আমার সামনে পড়া মাত্রই আমি ছেলেটিকে ধরে ফেলি। তবে এর কোনো ক্ষতি করব না। এর মাধ্যমে আমি জানাতে চাই এবং অন্যদেরকে সাবধান করে দিতে চাই। এরপর কেউ আমাকে যদি ডিস্টার্ব করে তাহলে তাদের বংশ আমি নির্বংশ করে দেব। এর মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই। বলে রাখা ভালো, ওই ছেলের বাড়ির পাশে 2 আঙ্কেল ছিল। দুজন আমার চাচার সঙ্গে পার্টনার হিসেবে ব্যবসা করত। পরের দিন আর এক আঙ্কেল আমার চাচাকে জিজ্ঞেস করে, রাতের বেলা তুমি এবং আরো কয়েকজন নাকি ওই ডিপ ঘরে খেলতে যাও? সে সময় আমার চাচা জিজ্ঞেস করে, তুমি ওই জায়গার কথা কিভাবে জানলে? সে সময় আঙ্কেল চাচাকে সবকিছু খুলে বলে আর ওখানে যেতে নিষেধ করে। এর মাধ্যমে আমরা সবকিছু বুঝতে পারি এবং তারপর থেকে আমার চাচা আর সেখানে কখনো খেলতে চায়নি। বলে রাখা ভালো, ওইখানে যারা সেচ প্রদানের কাজ করত মাঝে মধ্যে দেখতো যে ডিপের হাউসে মাঝে মধ্যে মাঝরাতে কোনো এক ব্যক্তি গোসল করছে। কেউ কেউ তার শুধু হাঁটু পর্যন্ত দেখতে পেয়েছে। রুমের ভেতর থেকে পুরো দেখা সম্ভব হয়নি, কারণ সামনের দিকে ছোট ছোট ফাঁকা রাখা হতো প্রতিটি ঘর, যেন সেখান দিয়ে হাওয়া বাতাস প্রবাহিত হতে পারে। কারণ মেশিন চলা অবস্থায় এসব ঘর অনেক গরম হয়ে যায়, এজন্য ছোট ছোট করে ফাঁকা করে রাখা হয় সেই সমস্ত ঘর। এখানে 2টি ঘরের ব্যবস্থা থাকে, একটিতে মেশিন থাকে আর একটি কাজ করা ব্যক্তির রাতে থাকার জন্য। এই ছিল আমার চাচার মুখে শোনা ঘটনা। ঘটনাটি লিখতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। আমার কাছে আরও ঘটনা আছে, যদি সিলেক্ট হয় পরবর্তী ঘটনা তিনি পাঠাবেন বলে বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। এরপরে তিনি তার নিজের নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে শেয়ার করেছেন। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি যে ঘটনাটি উনি পাঠিয়েছেন সেই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানতে চাইলাম না কেমন আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ ইমরান শালিখা, মাগুরা থেকে। রাসেল ভাই, ঘটনাটি আমি কালেক্ট করেছি আশরাফুল রহমান চাঁদ ভাইয়ের কাছ থেকে। এই ঘটনাটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি নামক স্থানের ঘটনা। ঘটনাটি আশরাফুল ভাইয়ের মায়ের সাথেই ঘটেছে। রাসেল ভাই, যদি আমার ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আমি চাই যে আপনি ঘটনাটি পড়ে শোনান, কারণ আপনার কণ্ঠে ঘটনা শুনলে মনে হয় ঘটনাটির পুনরাবৃত্তি আমার চোখের সামনেই হচ্ছে। আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যেহেতু তার মায়ের সাথে ঘটা, তাই তার মায়ের মতো করেই বলছি। আমি ছোটবেলা থেকেই একটু বেশি চঞ্চল প্রকৃতির ছিলাম। মাঠ, ঘাট, বন, জঙ্গল চষে বেড়াতাম এবং বড়শি দিয়ে মাছ ধরতে খুব পছন্দ করতাম। একদিন আমি আর আমার বাবা আমাদের বাড়ির পাশের একটা খালে বড়শি দিয়ে মাছ মারতে যাই এবং সেখানে আমি অনেক মাছ পাই। আমার বাবা খুব পান খেতেন। পান শেষ হয়ে যাওয়াতে বাবা আমাকে রেখে বাড়িতে চলে আসেন পান খাওয়ার জন্য। বাবা আসার পর থেকেই আমি অনেক বেশি মাছ পেতে শুরু করি। এজন্য আরও বেশি উদ্দীপনা নিয়ে আমি মাছ ধরতে থাকি। বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, ওদিকে বাবা আসছে না। আমি বেশ অনেক সময় ধরে অনুভব করছি আমার পেছন দিয়ে কেউ আসা যাওয়া করছে। আমি পেছন ফিরে দেখলাম সেখানে কেউ নেই। তারপর আমি আর কোনো কিছু না ভেবে মাছ মারায় পুনরায় মনোযোগ দিলাম। বাবা আসার কোনো নামই নেই। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। বাবা না আসাতে আর সন্ধ্যা নেমে আসায় আমি বাড়ির দিকে রওনা হলাম। কিছু দূর আসার পর আমি অনুভব করছি পেছনে কেউ আমার সাথে আসছে। আমি পেছনে ঘুরে দেখি কেউ নেই। আমি তখন একটু ভয় পাই এবং একটানা পা চালিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় বাড়িতে এসেই আমি মাছ কাটতে বসি। মাছ কাটা শেষে মাছ পরিষ্কার করতে আমি দিঘির ঘাটে যাই। দিঘিটা ছিল অনেক বড় এবং অনেক পুরনো। দিঘির চারপাশে 4টা পাকা ঘাট বাঁধানো ছিল। দিঘির ঠিক উত্তর পাশে মাঝ বরাবর একটা তাল গাছ ছিল, যেটা আমার নানা বাড়ির ঠিক বিপরীত পাশে পড়ে। আর নানারা থাকতেন দক্ষিণ পাশের পাড়ে। তাই আমি দক্ষিণ পাড়ের দিকে যাই মাছ পরিষ্কার করতে। মাছ পরিষ্কার করতে করতে আমার নজর যায় ওই তাল গাছের দিকে। দেখি তাল গাছ থেকে কিছু একটা পানিতে নামছে। আমি কেন জানি ওটার থেকে নজর সরাতে পারছি না। ওটা খুব দ্রুত বেগে ধেয়ে আসছে আমার দিকে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। তখন সেটা কাছে চলে আসলো। আমি দেখলাম সেটি বিশাল বড় এক গজার মাছ। মাছটা একটু দূর থেকে আমার দিকে তাকিয়ে কেমন যেন একটা মুখভঙ্গি করে আছে। আমি তখনই চিৎকার দিতে যাব, তখনই গজার মাছটি আমার কনিষ্ঠ আঙুলে একটা কামড় বসিয়ে দিল। আমি জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। এদিকে মাছ পরিষ্কার করতে দেরি দেখে মা ঘাটে আসে আমাকে ডাকার জন্য। এসেই দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। মা চিৎকার করে বাবাকে ডাকে। বাবা এসে আমাকে ঘরে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর আমার জ্ঞান ফেরে। তারপর আমি সব ঘটনা বাবাকে খুলে বলি। বাবা সবটা শুনে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া আনতে যান। ইমাম সাহেবকে না পেয়ে বাবা খালি হাতেই বাসার দিকে ফিরে আসে। আর তখন বাবার সাথে কিছু ঘটনা ঘটে। বাবার বর্ণনা অনুযায়ী ঘটনাগুলো ছিল এরকম। আসার সময় ওই উত্তর দিকের তাল গাছটা পার হয়ে আসতে হয়। বাবা যখনই তাল গাছটা পার হচ্ছে তখনই বাবার কানে একটা আওয়াজ ভেসে আসে, কিরে, পানি পড়া নিয়ে কি করবি? বাবা ভয় বলে ওঠে, কে কে ওখানে? কোনো সাড়া নেই। বাবা মনের ভুল ভেবে আবারও অগ্রসর হয়। আবার কানের কাছে ফিস ফিসে কোনো একটা শব্দ সাবধান করে দেয়, পানি পড়া দিয়ে কোনো কাজ হবে না। বাবা আবারও থমকে যায়। কে কে আপনি? সামনে আসেন। পেছন থেকে কথা বলছেন কেন? সামনে এসে কথা বলেন। আসবো, সময় হলেই আসবো। ফিসফিস করে বলা কথাগুলো বাবার কানে আসে। বাবার পা তখন অবশ হয়ে গেছে। বাবা তখন হাঁটতে পারছে না। কিছু সময় পর
বাবার শরীর ঘামতে শুরু করে, দোয়া কালাম যা মনে আছে পড়তে শুরু করেন। হঠাৎ করে শীতল বাতাস বাবার শরীরে লেগে সামনের দিকে চলে যায়। তারপর তার শরীর হালকা হয়ে যায়। অতএব সে দ্রুত বাড়ির দিকে চলে আসে। বাড়িতে এসে বাবা কাউকে কিছু না জানিয়ে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় চলে যায়। আমার বাবার ঘরটা ছনের চাল আর পাটকাঠির বেড়া দিয়ে তৈরি ছিল। আমি আলাদা রুমে থাকতাম। তবে আজ আমি মায়ের কাছে ঘুমাচ্ছি। রাত তখন 3টা কি 3:30। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় পাটকাঠি ভাঙার শব্দে। আমি খুব ভয় পেয়ে মাকে ডেকে তুলি। তখনই আমার সাথে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মায়ের গায়ে হাত দিতেই আমি চমকে উঠি। মা আগে থেকেই আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে। আমি ভয়ে বাবাকে ডাক দিতে যাব, তখনই অনেক গম্ভীর ভয়েসে কেউ বলল, কিরে, ভয় পাচ্ছিস? ভয় পাস না, তোকে আমার খুব ভালো লেগেছে। এ কথা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল মা আর বলল, আমি আসবো। আমি তখন ভয়ে চোখ বন্ধ করে ফেলি। তারপর আস্তে আস্তে চোখ খুলে মার দিকে তাকিয়ে দেখি মা স্বাভাবিকভাবে ঘুমোচ্ছে। ভয়ে আমি জড়সড় হয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। এমতো অবস্থায় ফজরের আজান কানে ভেসে আসলো। বিছানা ছেড়ে নামাজের জন্য রেডি হই। তারপর নামাজ আদায় করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। সকালে হঠাৎই হইচইয়ের শব্দে ঘুম ভাঙল। এত হইচই কিসের দেখতে বিছানা থেকে দরজার চৌকাঠে দাঁড়ালাম। দেখি অনেক লোকজন কি নিয়ে যেন ফিসফিস করছে। আমাকে দেখে সবাই অবাক হয়ে তাকালো। আমি কিছু বুঝে ওঠার আগেই মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে দিল আর বলছে, কোথায় গিয়েছিলি মা তুই? গত 2 দিন তোকে খুঁজে পাইনি কোথাও। আমি বললাম, কি বলছো মা? আমি তো ফজরের নামাজ আদায় করে বিছানায় গিয়ে ঘুমিয়েছিলাম। তখন বাবা বলল, রে মা, তোর মা ঠিকই বলছে। আমি ফজরের নামাজের জন্য তোর মাকে ডেকে তুলতে গিয়ে দেখি তুই নেই। কোথায় চলে গিয়েছিলি মা? বাবার কথা শুনে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলাম। কোথায় গিয়েছিলাম আমি? গত 2 দিন আমি নিখোঁজ। ভয় আমার শরীর শিউরে উঠল। বিকেলের দিকে বাবা একজন কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজের বাড়িটা 2 গ্রাম পরে। বাবার কবিরাজের বাড়িতে যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে আসে। ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। কবিরাজ তার বড় মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন, আসবেন শুক্রবার। মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল বাবা। এদিকে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। বাবার হাতে কোনো টর্চ ছিল না। কিছু পাটকাঠিতে আগুন জ্বালিয়ে রওনা দিলেন বাবা। কিছু দূর যেতেই পাটকাঠি শেষ হয়ে গেল। বাবা অন্ধকারে হাঁটছিল। 2 গ্রাম পার করে আমাদের গ্রামে প্রবেশ করেছে। কিছু দূর যেতেই তার মনে হলো তার পাশে কেউ যেন হাঁটছে। ডানে বামে তাকিয়ে কাউকে না পেয়ে আবার দ্রুত হাঁটা শুরু করলো বাবা। সামনে একটা পুরনো কবরস্থান। তার মনে হচ্ছে পাঞ্জাবি পরে কেউ দাঁড়িয়ে আছে। বাবা তেমন কিছু না ভেবে মনের ভুল মনে করে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় কেউ বাবার নাম ধরে ডাকছে, সামু, সামু, কই গেছিলা? কবিরাজ বাড়ি। গোরস্থানের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না বাবা। তাই সে আর কিছু না ভেবে এক দৌড়ে বাড়িতে চলে আসে। দীর্ঘ 1 সপ্তাহ পর কবিরাজের দেখা পেয়ে বাবা কবিরাজকে সব ঘটনা খুলে বলে। কবিরাজ সব শুনে বলল, আগামী শনিবার সন্ধ্যার পর যাব। আর বাড়ির উঠোনের ঠিক মাঝ বরাবর গোলাকার বৃত্ত করে সেখানে মাটি দিয়ে লেপে রাখবেন। আর দোকান থেকে 1 ডজন মোমবাতি ও আগরবাতি এক দামে কিনে আনবেন। এই বলে কবিরাজ চলে গেল। কবিরাজের কথা মতো সব রেডি রাখলাম। শনিবার সন্ধ্যা পার হয়ে যাচ্ছে। কবিরাজের আসার কোনো নামই নেই। কবিরাজের দেরি দেখে বাবা রাস্তায় দেখতে যায় কবিরাজ আসছে কিনা। বাড়ি থেকে বেরোতেই দেখে কবিরাজ এক মনে কিসের দিকে যেন তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। কোনো সারা শব্দ না দেখে কবিরাজের গায়ে হাত লাগাতেই কবিরাজ চমকে ওঠে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে চলুন। ততক্ষণে চারিদিকে খুটখুটে অন্ধকার। কবিরাজ গোলাকার বৃত্তের চারিদিকে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিলেন এবং ব্যাগ থেকে আরো কি কি যেন বের করে চারিদিকে ছড়িয়ে দিলেন। কবিরাজ আমাকে নামাজের ন্যায় বসতে বললেন। কিছুক্ষণ পর বুঝতে পারছি বাড়ির চারিদিকে ঝড় তুফান শুরু হয়ে গেছে। ভেঙে পড়ছে যেন সবকিছু আমার মাথায়। তারপর আর কিছু মনে নেই। বাবার কাছে শুনেছি পরের ঘটনা। আমি সেন্সলেস হওয়ার পরে কবিরাজ আমাকে বোতল থেকে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানোর পরেই আমি উঠে দাঁড়িয়ে কবিরাজকে ধরার জন্য দৌড় দেই। কিন্তু কবিরাজের দেয়া দাগের ওপারে আমি আসতে পারিনি। আসতে না পেরে আমি আরো রেগে যাই। কবিরাজ আমাকে প্রশ্ন করে, কে তুই? আমি বললাম, আমাকে দেখিসনি তুই?
সামু মিয়া আর একটু দেরি করে আসলেই তো তোর জীবন নাশ করতাম। এই কথা বলেই নাকি আমি অট্ট হাসিতে ফেটে পড়ি। সেখানে উপস্থিত সবাই লক্ষ্য করলো আমার চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে, যেন চোখ দুটো এখনই বেরিয়ে আসবে। কবিরাজ বলল, আমি অপ্রস্তুত ছিলাম বলেই তুই সামনে আসতে পেরেছিলি। এখন বল, কেন এসেছিস? ওকে ছেড়ে চলে যা। তারপর আমি বলে উঠলাম, না, ওকে ছাড়তে পারবো না। তুই চেষ্টা করে দেখতে পারিস। তোর মতো অনেককে আমি বোতলবন্দি করেছি, ভালো চাস তো চলে যা। কি মনে করিস তুই আমাকে তাড়াবি? আমি আবার ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলাম। কবিরাজ বলল, চিনতে পারিসনি তুই এখন আমাকে? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই বলে দোয়া দুরুদ পড়ে ফু দিতে যাবে এমন সময় কবিরাজের বুকে হঠাৎ প্রচুর ব্যথা উঠল। আমি বলছি, কিরে, ফু দিবি না? ফু, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। কবিরাজ একটু সুস্থ অনুভব করার পর বলল, আমি চলে যাব, কিন্তু তুই বল কে তুই? এটা কবিরাজের একটা টোপ ছিল মাত্র। আমি বলছি, তুই এখনো চিনতে পারিসনি আমাকে? আমি মারিদ। এই বলে ও চলে গেল। কবিরাজ একটু ভয় পেয়ে বাবাকে বলল, ও খুব শক্তিশালী বজ্জিন, আপনারা আপনাদের মেয়েকে 3 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিন। বিয়ে দিলে হয়তো ওর জিনটা চলে যাবে অথবা আসবে না। আর আমি বাড়ি বন্ধ করে দিচ্ছি, 3টা তাবিজ দিচ্ছি। একটা ওর গলায় পরাবেন, আর একটা ওর বিছানায় দেবেন, আর একটা ওই গোলাকার বৃত্তের মাঝে 2 হাত মাটিতে পুঁতে রাখবেন। ওই জিনটা এই 3 মাস কিছু করতে পারবে না। জিনটা খুব শক্তিশালী আর দুষ্ট। এই জিন যার পেছনে লাগে তার থেকে সহজে যায় না। এভাবে 2 মাস কেটে যায়, কোনো সমস্যা হয় না। এদিকে আমার বিয়ে দেওয়ার জন্য বাবা ছেলে খুঁজছে। আমার বয়স তখন 9 বছর শেষে 10 বছরে পড়েছে। আসলে তখনও বিয়ে নিয়ে এতটা বুঝি না। বাবা ছেলে খুঁজতে খুঁজতে ফরিদপুর জেলা মধুখালী থানার পাশেই একটা ছেলের খোঁজ পায়। আমাকে দেখে তাদের পছন্দ হয়। তারপর বিয়ের সব আয়োজন করে আমাকে বিয়ে দেয়া হয়। আমার শ্বশুর বাড়ি দূর হওয়াতে আমাকে তারা সেদিন নিয়ে যেতে পারে না। গাড়ি ঘোড়াও সেরকম সুবিধা নাই, তাই সকালে আমাকে নিয়ে যাবে বলে। তাই আমাকে ঘরে বসিয়ে রেখেছে। বাইরে সবাই গল্প করছে আর আমি বসে আছি। এমন সময় আমার কানের কাছে ফিসফিস করে কেউ বলছে, চলে যাবি আমাদের ছেড়ে? আমি তোকে যেতে দেব না, আমি তোকে নিয়ে যাব। কথাগুলো শুনে আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমার চিৎকারে সবাই রুমে ছুটে আসে। তারা আমাকে ঘরে দেখতে না পেয়ে প্রচণ্ড রকমের ভয় পায়, কেননা এর আগেও আমার সাথে এরকম ঘটেছে। বাবা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আমাকে পায়নি। এভাবে শেষ রাতের দিকে ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদের দিকে যাচ্ছিলেন। মসজিদের একটু আগে একটা বড় তাল গাছ। গাছ থেকে খুব জোরে কিছু পড়ার শব্দ পেয়ে তিনি গাছের দিকে এগিয়ে আসেন কি পড়েছে সেটা দেখার জন্য। এসে দেখেন আমি তাল গাছের নিচে পড়ে আছি। মুয়াজ্জিন সাহেব আমার বিষয়ে সব আগে থেকে জানতো, তাই ভয় না পেয়ে আমাদের বাড়ির সবাইকে ডেকে বাড়িতে নিয়ে যায়। তারপর আমাকে চিকিৎসা করে সুস্থ করা হয় এবং আমাকে বলা হয় যে কেন ওখানে গিয়েছিলি। আমি কিছু বলতে পারলাম না। এদিকে কবিরাজ বাড়ি থেকে খবর নিয়ে এসেছে কবিরাজ নাকি মারা গেছে। এই কথা শুনে আমার পরিবারের সবাই ভয় পেয়ে যায়। জানি আরো বড় রকমের বিপদ হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। সব ঝামেলা মিটিয়ে আমি শ্বশুর বাড়িতে পা রাখি। 5 বছরে কোনো সমস্যা হয়নি আমাদের দাম্পত্য জীবনে। আবার ঘটনার পুনরাবৃত্তি হতে শুরু করে। আমার পেটে তখন 5 মাসের বাচ্চা। আমার স্বামী বাজার থেকে 5 টাকা দিয়ে 2 কেজি ওজনের একটা ইলিশ মাছ আনে। আমি মাছটা কেটে পরিষ্কার করে রান্নাঘরে যাই মাছটি ভাজি করার জন্য। রান্নাঘরের পাশেই একটা বড় তাল গাছ ছিল। আমি মাছ ভেজে রাখছি, এমন সময় একটা লোমশ হাত এসে পাত্র থেকে ভাজা মাছ উঠিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমি ভয় পেয়ে আমার শাশুড়িকে ডাক দেই। আমার শাশুড়ি এসে দেখে ওই লোমশ হাতটি এখনো ভাজা মাছ রান্নাঘর থেকে নিচ্ছে। আমরা দুজনেই খুব ভয় পেয়ে সেখান থেকে চলে যাই। সেদিন রাতে আমি স্বপ্ন দেখি আমার ঘরের দরজা খুলে কেউ দাঁড়িয়ে আছে। আমি তাকে প্রশ্ন করি, কে ওখানে? তখন অবয়বটি বলে, কিরে, আমাকে চিনতে পারিসনি? আমি ফিরে এসেছি, বলেছিলাম তোকে ছেড়ে যাব না। একথা বলেই আমার দিকে এগিয়ে আসলো সেই অবয়বটি। আমি তখন কিছু বলতে পারছি না, কাউকে ডাকতে পারছি না। আমি শুধু তাকিয়ে দেখছি সেই ছায়ামূর্তিটি আমার শরীরের সাথে মিশে যাচ্ছে। সেদিন আমার একটু দেরিতে ঘুম ভাঙলো। বিষয়টা কাউকে কিছু জানালাম না। আমার শাশুড়ি আমাকে রান্না করার জন্য কিছু খড়ি আনতে বলল। আমাদের আখ ক্ষেত আছে,
ওখান থেকে আমি আখের শুকনো পাতা আনতে ক্ষেতের ভেতরে ঢুকলাম। আমি যেতে যেতে ক্ষেতের অন্য পাশে চলে গেলাম। ক্ষেতের অন্য পাশে অনেক পুরনো দুটো শিমুল গাছ। গাছ দুটোর মাঝে 20 ফিটের মতো জায়গা আছে। আমি সেই গাছের দিকে তাকাতেই আমার শরীর হিম হয়ে গেল। আমার কলিজা যেন ফেটে যাচ্ছে, চোখ আটকে যাচ্ছে ওই গাছের দিকে। দেখি দানবের মতো 2 পা 2 শিমুল গাছে আমার দিকে তাকিয়ে সে ভয়ঙ্করভাবে হাসছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। এদিকে আমার দেরি দেখে আমার শাশুড়ি খুঁজতে গিয়ে দেখে আমি সেন্সলেস হয়ে সেখানে পড়ে আছি। চোখ দুটো খোলা, আগুনের মতো লাল হয়ে আছে। আমাকে ওভাবেই বাড়িতে নিয়ে আসা হয়। তারপর জ্ঞান ফিরলে আমি তাদের সব ঘটনা খুলে বলি। রাতে আমি শুয়ে আছি আমার স্বামীর পাশে। ওখান থেকে শিমুল গাছ স্পষ্টভাবে দেখা যায়। আমি শুয়ে শুয়ে দেখছি ওই শিমুল গাছটা থেকে ওই অবয়বটি নেমে আসছে আমার দিকে। আমি কথা বলতে পারছি না, মনে হচ্ছে আমার গলাকেও চেপে ধরেছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। ও যত কাছে আসছে আমার সামনে তত আগুনের মতো একটা বৃত্তের তৈরি হচ্ছে। আমার কাছাকাছি এসে আমার চোখে থাবা মারে সেই অবয়বটি। তারপর আমার আর কিছু মনে নেই। আমার শাশুড়ি আমাকে পরে সব ঘটনা বলেছে। ঘটনাটি এরকম, আমি আমার স্বামীকে গলা টিপে ধরে আছাড় মারি। আমার স্বামীর চিৎকারে বাড়ির লোকজন সব উঠে এসে দৌড়ে গিয়ে দেখে আমি আমার স্বামীর বুকের উপরে উঠে ওর গলা টিপে ধরেছি। ওর জিহ্বা বের হয়ে আছে। এভাবে দেখে তাড়াতাড়ি করে ঘরের দরজা ভেঙে সবাই ঘরে প্রবেশ করে। আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আমি গর্জন দিয়ে উঠে আমার শাশুড়ির গলা চেপে ধরে বাইরে ছুঁড়ে ফেলে দেই। এদিকে আমাদের বাড়ির চিৎকারে আশেপাশের লোকজনও ছুটে আসে। এসে আমার এই অবস্থা দেখে সবাই আমাকে চেপে ধরে বলছে, কি হয়েছে আপনার, এরকম করছেন কেন? আমি কোনো কথা না বলে সবাইকে মারতে থাকি। সবার অবস্থা খারাপ হয়ে যায়। এরকম একটা অবস্থা এবং একটা সময় সবাই চলে যেতে বাধ্য হয়। আমি আমাদের সেই আখ ক্ষেতের ভেতরে চলে যাই। সারা রাত খুঁজেও নাকি আমাকে পাওয়া যায়নি। পরের দিন সকালে আমাকে ওই শিমুল গাছে পাওয়া গেছে। কয়েকদিন পর আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কিছুদিন পরই আমার সাথে এই ঘটনা ঘটতে থাকে। প্রত্যেকবারই ওই শিমুল গাছে আমাকে পাওয়া যায়। এভাবে আমার 3টা বাচ্চা নষ্ট হয়। এভাবে কঠিন কষ্টের মধ্যে দিয়ে আমার জীবন চলতে থাকে। আমার শাশুড়ি একটা কবিরাজের সন্ধান পায়। কবিরাজ আমাদের বাড়ি এসেই ঝটফট করতে থাকে। কবিরাজ শুধু এটুকুই বলে, আপনার বৌমাকে এই বাড়িতে রাখবেন না, রাখলে উনি কোনোদিন মা হতে পারবেন না। এই কথা বলে কবিরাজ চলে যায়। কবিরাজের কথা শুনে কয়েকদিনের ভেতর আমার স্বামী আর আমি আমাদের বাবার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার 2 মাসের ভেতর আমার পেটে সন্তান আসে। এখানে আসার পর বেশি সমস্যা হয়নি, তবে মাসে 3 থেকে 4 বার আমি প্রজেস্ট হতাম। দোয়া কালাম পড়ে আমার গায়ে পানি ছিটালে জিনটি চলে যেত। এভাবে আমার বাবার বাড়িতে 7টি সন্তান জন্ম দেই। ওরা সবাই সুস্থ আছে। 5 বছর আগে আমার বড় ছেলে একটা কবিরাজ আনে আমার বাড়ি। কবিরাজ এসে কিছুক্ষণ পরে বলল, যে জিনটা আপনার কাছে আছে সে আপনার কাছে আসবে না। আমার বড় ছেলে কবিরাজকে জিজ্ঞেস করলো, কেন আসবে না? কবিরাজ বলল, সে এখন অনেক বৃদ্ধ আর অনেক জিন এখন ওনার কাছে তালিম নেয়। এরপর ওই জিনটি আর কাছে আসেনি। এই ছিল তার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। আলহামদুলিল্লাহ এখন তারা সবাই সুস্থ আছে। রাসেল ভাই ভূত.com-এ ঘটনা লিখলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে তিনি তার HSC এক্সামের জন্য দোয়া চেয়েছেন এবং তার ফোন নাম্বার এবং সবকিছু শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। আমরা আপনাদের ঘটনার অপেক্ষায় থাকব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং সর্বদা ভালোর দলেই থাকবেন ইনশাল্লাহ। আমার নাম সাকিব আহমেদ। আমার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কোনো এক গ্রামে।
প্রসঙ্গত আমি কোনো একটা কারণে আমার গ্রামের নাম যে বললাম না, আমি ভূত এফএমের একজন অসম্ভব পাগল শ্রোতা। আমি 2015 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। আর রাসেল ভাই আপনার কাছে যখন কোনো ঘটনা না পাঠালে ভূত এফএম বন্ধ হয়ে যাবে শুনি, তখন খুব খারাপ লাগে। তাই ডিসাইড করি আমার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাটি আমি ভূত.com-এ শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তার ভৌতিক জিনের কোনো ঘটনা নয়, এটি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। এটা আমার এক ভয়ানক অনুভূতি। সময়টি ছিল 2018 সাল। আমি তখন ক্লাস 7-এ পড়ি। বার্ষিক পরীক্ষা শেষ করে বড় আপুর বাড়িতে বেড়াতে যাই। ওখানে ঘটনার সূত্রপাত ঘটে। 28শে ডিসেম্বর আমার পরীক্ষার রেজাল্ট হয়। আমি আপুর বাসায়, তাই আমি স্কুলের রেজাল্টটা জানতে পারিনি। তারপর আমার ক্লাস টিচার হান্নান স্যারের কাছ থেকে রেজাল্টটা জানার জন্য ওনার কাছে কল করি। উনি কল রিসিভ করেন না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে। বলে রাখা ভালো, আমার আপুর ওখানে নেটওয়ার্ক ছিল খুব দুর্বল। তাই নেটওয়ার্কের জন্য আপুর বাইরের পেছনে বাঁশঝাড়ের সাথে একটা কাঁঠাল বাগান ছিল, সেখানে থেকে স্যারের সাথে কথা বলতে চলে যাই। যেহেতু স্যার আমার কলটি রিসিভ করছে না, তাই আমি আতিক স্যারকে কল করে বললাম, হান্নান স্যার আমার কল রিসিভ করছে না, যদি দয়া করে স্যারের কাছে কল করা যায়, আমার রেজাল্টের কথাটা জানাতেন তবে খুব উপকৃত হতাম। আতিক স্যার বলল, আচ্ছা অপেক্ষা করো, আমি জেনে তোমাকে জানাচ্ছি। পরে স্যারের কলের আশা করছিলাম। হঠাৎ আমার পেছন দিকে কে যেন আমাকে ঘাড়ের মধ্যে একটা আঘাত করলো। পেছনে ফিরে দেখি কেউ নেই। আমি খুব ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু স্যার কল করলো এবং বলল, তুমি ক্লাসে সেকেন্ড হয়েছো। আনন্দে আমি দৌড় দিয়ে আপুকে বলতে যাই। তখন অন্ধকার নেমে আসছে। আমার মাথাটা খুব ভারী ভারী লাগছিল। তারপর গিয়ে দেখি আপু সেলাই মেশিন দিয়ে কি যেন সেলাই করছে। আপুকে বললাম, আমার রেজাল্ট হয়েছে, আমার রোল 2। আপু বলল, তাহলে তো খুব খুশির খবর। রাসেল ভাই, ওখান থেকে ঘটনার সূত্রপাত ঘটে। পরে রাতের খাবার খেয়ে ঘুমাতে যাব, ঠিক তখনই দুলাভাই বলছে, কিরে কোথায় ঘুমাবি, আমাদের সাথে নাকি বারান্দার রুমে? আমি বললাম, বারান্দার রুমে ঘুমাবো। বলে রাখা ভালো, ওই 2 দিন দুলাভাইয়ের দিনের ডিউটি ছিল, তাই রাতে বাসায় ঘুমাবে। আর আমি যখন বেড়াতে আসি তখন দুলাভাইয়ের নাইট ডিউটি ছিল, তাই রাতে আপুর সাথে ঘুমাতাম আমি। দুলাভাই নরসিংদীর কাদির মোল্লার আদুরি জুট মিলসের সুপারভাইজার পদে নিযুক্ত ছিলেন। যেহেতু আমি রাতে বারান্দার রুমে একা ঘুমাবো, তখন আমার ভাগনা জুনায়েদ তখন 4-5 বছর বয়স ছিল। আমি তাকে বললাম, জুনায়েদ, মামার সাথে ঘুমাবি রাতে? জবাবে সে বলল, না, আমি তোমার সাথে ঘুমাবো না। ভাই বলল, ভয় কিসের, ভয় পাস না, রাতে রুমের দরজা খুলে ঘুমাস, ভয় পেলে আমাকে ডাক দিস। পরে বাধ্য হয়ে একাই বারান্দার রুমে ঘুমাতে যাই। যেহেতু ডিসেম্বর মাসের শেষ দিক, তাই ওই সময়টা রাতে হালকা শীত করত। আমি ঘরের ফ্যানের স্পিড কমিয়ে ফ্যানটি অন করে দোয়া পরে কম্বল নিয়ে শুয়ে পড়লাম। রাতে হঠাৎ একটা বিকট আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, জানি না শব্দটা কিসের ছিল। আমি সাহস করে বাইরে বেরোতে যাব। বাইরে বের হতেই দেখি আমার বিয়াই উঠোনে থাকা একটা বেল গাছের নিচে দাঁড়িয়ে আছে। তো আমি কিছু মনে করিনি। আমি আমার মতো করে আবারও রুমে ফিরে আসতে যাব। এমন সময় বললাম, আজিজ ভাই, এত রাতে বেল গাছের নিচে কি করেন? কোনো সারা শব্দ নেই। আর চারিদিকটা কেমন যেন ঝিমঝিম করছে। ঝিঝি পোকা ডাকলে যেমন শব্দ হয়, সেই রকম একটি শব্দ আমার কানে আসছে। সত্যিই অবয়বটি কি আমার বিয়াই নাকি অন্য কিছু? পরে আমি রুমে চলে যাই। যেহেতু দুলাভাই বলেছে যে রুমের দরজা না লাগিয়ে ঘুমাতে, আমি দরজা চাপিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার চোখে হালকা ঘুম ভাব আসে, আর তখনই শব্দটা শুনতে পাই। আমি শুনছি ওইখানে কে আমার পায়ের কাছে এসে বসেছে। যেহেতু আমার রুমের খাটটা ছিল স্টিলের, তাই আমি খুব ভালো করে বুঝতে পারি ওখানে কারো উপস্থিতি। কি যেন ফিসফিস করে বলছে, আমি কিছুই বুঝতে পারলাম না। ফিসফিসের শব্দটি আমার কানে আসছে। আমি মনে করেছিলাম আমার ঘুমটা থেকে জাগার পর হয়তো আপু জেগে যাবে, তাই আপু আমাকে ভয় দেখানোর জন্য হয়তো এসব করছে। আমি বললাম, কে তুমি, জান্নাতি আপু নাকি? কোনো সারা শব্দ নেই। কিছুক্ষণ পরে ফিসফিসে আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমি মনে মনে বলছি, আপু আমাকে ভয় দেখানোর জন্য এসব করছে, তাতে কি আমি ভয় পাবো না? তারপর হঠাৎ আমার পায়ে কে যেন চাপ দিয়ে ধরেছে। আমি পা নাড়াতে পারছি না। আমি জোরে চিৎকার করে বললাম, আপু আমার পা ছাড়েন। ঠিক তখনই ওই রুম থেকে আপু বলছে, কিরে সাকিব, কি হয়েছে? বিশ্বাস করবেন না, এটা শোনার পরে আমি বাকরুদ্ধ হয়ে যাই। শীতের মধ্যে আমি প্রচণ্ড ঘামতে থাকি, হাঁপাচ্ছিলাম। আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। আমি যে আপুকে চিৎকার করে ডাক দেবো এই শক্তিটি পর্যন্ত আমার ছিল না। আমি ভাবছিলাম যে আপু যদি ওই রুমে হয় তাহলে এটাকে।
তখন আমি চিৎকার করে দুলাভাইকে ডাক দেই। ভাই সাথে সাথে ঘুম থেকে উঠে আমার রুমে চলে আসে এবং বাতি জ্বালিয়ে দেখে রুমে কেউ নেই। পরে রাতে আমি ওই রুমে যাই আব্বুর সাথে ঘুমাতে। পরের দিন সকালে ঘটনাটি সবাইকে খুলে বলি এবং আমার বিআই শুনে বলে, কই না তো, আমি অত রাতে বাইরে বের হব কেন? আমার তো কলেজ থেকে এসেই গোসল করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। বলে রাখা ভালো, আমার বিআই নরসিংদী সরকারি কলেজে চাকরি করতেন, তাই প্রায় রাতে 7টা বাজে তিনি আসতেন। আজও আমার ওই রাতের ঘটনা মনে পড়লে গা শিউরে ওঠে। আজও আমার মনের মাঝে একই প্রশ্ন জাগে, বিআইয়ের মতো দেখতে ওই অবয়বটি কে ছিল এবং আমার ক্ষতি করলো না কেন, এবং রুমে ফিসফিস করে কে আমার সাথে কথা বলছিল। এই ব্যাপারগুলো আমার কাছে এখনো অস্পষ্ট। ভালো লাগলে পড়ে শোনাবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Voot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, রাসেল ভাই। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনিক মাহমুদ বলছি রাজশাহী থেকে। আমি বর্তমানে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আজ আমি আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন ঘটনা নিয়ে। ঘটনাটা আমার ফুফাতো বোনের হাজবেন্ডের সাথে, অর্থাৎ আমার দুলা ভাইয়ের সাথে ঘটা একটা ঘটনা আসলে ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা, এবং তিনি নিজেই কিন্তু এর ভিকটিম। তো ঘটনাটা আমাকে দুলাভাই দিয়েছেন। আমি প্রেক্ষাপটটা একটু বলতে চাই। আমি এবারের পুজোর ছুটিতে যখন বাসায় যাই, বাসায় গিয়ে আমি জানতে পারি যে আমার দুলাভাইয়ের সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমি দেরি না করে তার সাথে যোগাযোগ করে আমি ঘটনাটা কালেক্ট করি। প্রথম অবস্থায় তিনি আসলে শেয়ার করতে চাচ্ছিলেন না, আর তারপরেও আমি আসলে খুব জোরাজোরি কারণে তিনি এক পর্যায়ে আমাকে শেয়ার করতে চান, রাজি হন, এবং তারপরে আমি ঘটনাটা আসলে চিন্তা করি যে ভূতে.com শেয়ার করব। তো ঘটনাটা যেভাবে ঘটছে আমি সেভাবে বলার ট্রাই করতেছি। ঘটনা যে খুব একটা ভৌতিক তেমন কিন্তু না, আমি আগেও বলছি, কোনো তেমন অতটাও ভৌতিক না, কিন্তু কিছু অদ্ভুত সিমটমস তার দেখা দিয়েছিল, কিছু ঘটনা ঘটেছিল ব্ল্যাক ম্যাজিক করার পর তাকে, সেগুলোই আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করব। তো আমি আর বেশি কথা না বলে ঘটনায় চলে যাই। তো আমার দুলা ভাই, আমি তার নামটা স্কিপ করে যাচ্ছি। তো আমার দুলা ভাই আসলে পেশায় একজন টেইলার, প্লাস ওনার একটা কাপড়ের দোকানও আছে। তো এটা আসলে বাগমারা উপজেলার কোনো একটা গ্রামের ঘটনা। তো তিনি তার বাসা থেকে বাজারের দূরত্ব খুব একটা বেশি ছিল তা কিন্তু নয়, মোটামুটি দেখা যাচ্ছে যে 3 কিলো। তো যেটা করতে হতো, উনি আসলে যেহেতু এটা 2 মাস আগের ঘটনা, তো তখন আসলে এই বর্ষাকাল চলছিল রাজশাহীতে। তো এই বর্ষাকালে দেখা যাচ্ছে যে তার মেইন রাস্তা থেকে তার বাসা প্রায় 1 কিলো হবে, এইটুকু আসলে কাদাময়, কাদা হয়ে যায়। পাকা রাস্তা না, কাঁচা রাস্তা। তো তিনি যেটা করতেন, বাইক নিয়ে যাইতেন না, তার বাইক ছিল, বাইক নিয়ে যাইতেন না, তিনি হেঁটেই অতটুকু পথ হেঁটে এসে তিনি আসলে ভ্যানে করে বাজারে যেতেন। তো যথারীতি ভালোই চলছিল তার জীবন, কিন্তু কে জানতো তার জীবনে কিছু দুর্বিষহ ঘটনা ঘটবে, মর্মান্তিক কিছু ঘটনা ঘটবে, এটা তিনি কখনো কল্পনাও করেন নাই। চলুন তাহলে আমরা কি ঘটেছিল তার সাথে একটু শুনে আসি।
রোজকারের মতো তিনিও সেদিনে গিয়েছিলেন দোকানে, এবং কাজের চাপ থাকায় তার বাসায় আসতে একটু লেট হয়ে যায়, অর্থাৎ সেদিন তিনি প্রায় 9:30 মতো বেজে যায়। তো তিনি যথারীতি তার দোকান বন্ধ করে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন এবং ভ্যানে করে মেন রাস্তা থেকে এসে তিনি তার বাসার কাঁচা রাস্তায় হাঁটা শুরু করেন। এরপর আসলে যেটা হয়, রাস্তার দুপাশে কিন্তু আপনারা জানেন যে রাজশাহী বাগমারা অঞ্চলে অনেক বরজ আছে, পানির বরজ। তো দুপাশে পানির বরজ ছিল, তো এবং কাদা, এতটাই রাস্তা কাদাময় ছিল যে উনি তার এক হাতে স্যান্ডেল নেন এবং এক হাতে তিনি তার মোবাইলের টর্চটা চালান। এরপর তিনি হাঁটা শুরু করেন। তো তিনি বর ক্রস করেন। ক্রস করার পরে একটা বাঁশঝাড় পড়ে। আসলে গ্রাম অঞ্চলের দিকে দেখা যায় একটু জঙ্গল এলাকা একটু বেশি থাকে, বাঁশঝাড় থাকে, এরকম মানে একটু অঞ্চল দেখা যায় আর কি। তো তিনি বর ক্রস করে তারপর তিনি বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো এই রাস্তা তার কাছে তিনি প্রতিদিন যাওয়া আসা করেছেন, কিন্তু কখনোই তার কোনোদিন ভয় লাগেনি, কোনো আনইউজুয়াল কিছু ফিল হয় না। সেদিন কেন জানি তিনি তার মধ্যে একটু ভয় লাগছিল। ঘুটঘুটে অন্ধকার ছিল, আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং একটু ফিরি ফিরি বৃষ্টি হচ্ছিল। তারপর তিনি হেঁটে যাচ্ছিলেন। তিনি যখন বাঁশঝাড় ক্রস করছিলেন, বাঁশঝাড় ক্রস করার পর তার মনে হচ্ছিল, মানে তিনি আসলে গান বাজাচ্ছিলেন তার ফোনে, মানে ভয়টা দূর করার জন্য তিনি আসলে গান প্লে করছিলেন এবং যাচ্ছিলেন। মনে হচ্ছিল গানটা যেন ইকো হচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে, মনে হচ্ছে পিছনে একই গান কে যেন শুনতে শুনতে আসতেছে, এরকম মনে হচ্ছিল তার। তিনি পিছনে তাকালেন, কিন্তু কোনো কিছুই দেখতে পেলেন না, কোনো আনইউজুয়ালও কিছু ফিল করলেন না তখনও পর্যন্ত। তিনি আবার হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তিনি বাঁশঝাড়টা ক্রস করেন। তিনি গান বাজছিল, তিনি আবার খেয়াল করলেন তার গানটা প্রতিধ্বনিত হচ্ছে, অর্থাৎ পিছন থেকে কেউ যেন মনে হচ্ছে একই গান প্লে করতেছে, এরকম একটা বিষয়। তিনি আবারও পিছু তাকালেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। বাঁশঝাড় ক্রস করার পর কিছু বাড়ি আছে, তিনি বাড়িগুলো ক্রস করলেন। ক্রস করে মোটামুটি তেমন আর তার সাথে তখন কিছু ঘটে নাই। তিনি এটাকে অ্যাজ ইউজুয়ালি ধরলেন। আসলে যেহেতু ভয় লাগছিল, তারপরেও তিনি অ্যাজ ইউজুয়াল ধরলেন যে না, স্বাভাবিক হতেই পারে এরকম একটা কিছু। এরপর তিনি বাসায় ঢুকলেন। বাসায় ঢুকে তিনি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তিনি খাবার টাবার খেয়ে, যেহেতু তার পানের বরজ ছিল, পরের দিন সকালে আসলে বাজারে হাট ছিল, অর্থাৎ সেই যে বাজারে তিনি আসলে তার দোকান আছে, তিনি আসলে তার পানের বরজও ছিল, তিনি পান ভাঙবেন খুব সকাল ভোরে উঠে, অর্থাৎ ফজরের আগে থেকেও তাকে পান ভাঙতে হবে। এই উদ্দেশ্যে তিনি দেরি না করে খাওয়া দাওয়া করে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়লেন যখন, হঠাৎ করে রাতে তার ঘুম ভেঙে যায়, কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমার বোন পাশে ছিল, আমার ফুটে একটা ভাগ্নি আছে, সেও ছিল পাশে। তিনি হাত দিয়েছেন, হাত দিয়ে তিনি কাউকে পাচ্ছেন না। এবং তিনি যখন মানে তার চোখ টোক একটু মুছে, অর্থাৎ একটু ভালোভাবে তন্দ্রাচ্ছন্নতা দূর করে তিনি যখন তাকালেন, তখন দেখছেন তার উপরে আসলে তার বাসা টিনের বাসা ছিল, কিন্তু তিনি কিছুই দেখছেন না। মনে হচ্ছে তিনি খোলা আকাশের নিচে তিনি শুয়ে আছেন। তিনি উঠে বসলেন। বসে যখন তিনি ভাবছেন নিচে নামবেন, তো যখন তিনি নিচে নামতে যাবেন, তখন পা দিয়েছেন পিঠে, যখন নিচে পা যখন নামাচ্ছেন, তিনি দেখছেন যে তিনি পানিতে পা দিচ্ছেন। তিনি চমকে উঠলেন, তিনি আসলে কোথায় আছেন। এরপর তিনি একটু নিজেকে জাগ্রত করে তিনি চারিদিকে তাকালেন। তিনি তাকিয়ে দেখতেছেন যেটা দেখার জন্য তিনি কোনোদিনও প্রস্তুত ছিলেন না, কোনোদিনও চিন্তাও করেননি এরকম কিছু তার সাথে ঘটতে পারে। তিনি দেখলেন তিনি আসলে একটা পুকুরের মধ্যে, একটা ভেলার মধ্যে তিনি শুয়ে আছেন এবং চারিদিকে ঘুটঘুটে অন্ধকার।
তবে যতটুকু তিনি দেখতে পাচ্ছিলেন যে চারিদিকে তিনি একটা পুকুরের মধ্যে আছেন, তিনি চিনতে পারছিলেন না তিনি আসলে কোথায় আছেন। তিনি চিৎকার দিয়ে উঠলেন। চিৎকার দিয়ে উঠতেই পাশ থেকে মানে আমার বোন তাকে করলো আর কি। তিনি আসলে বুঝলেন যে তিনি আসলে ঘুমের মধ্যে আসলে স্বপ্ন দেখছেন। আমার বোন তাকে পানি টানি খাওয়ালেন, তারপরে তাকে আসলে কি হয়েছে জিজ্ঞেস করলো। তিনি আর আসলে বিষয়টা বলেন নাই, যেহেতু তার এটা স্বপ্ন তিনি মনে করেছেন যে স্বপ্ন, আসলে এটাকে আসলে বলার প্রয়োজন মনে করেন। তিনি এমনিতেই আসলে একটু করে তিনি আসলে ঘুমিয়ে যান। সকালে তিনি রোজকার মতো তিনি সকালে উঠেছেন। তিনি পানের বরজে গেলেন আর কি। আমাদের গ্রাম্য ভাষায় আমরা বর বলি, যদি এটা শুদ্ধ ভাষায় বরজ। তো তিনি পানের বরজে গেলেন। তো তিনি পানের বরজে যারা দেখেছেন এই অঞ্চলের পানের বরজগুলো সারি সারি আসলে যেটাকে আসলে বাঁশের মতো পোতা থাকে, বাঁশের কেটে কেটে চিকন চিকন কেটে আসলে মানে সারি করে লাগানো থাকে এবং ওইগুলোতে আসলে পানের গাছ বেয়ে উঠে আর কি, এরকম একটা বিষয়। তিনি যথারীতি পান ভাঙা শুরু করে। তিনি একাই ছিলেন, তিনি একাই পান ভাঙছিলেন। পান ভাঙতে ভাঙতে তিনি প্রথম সারিতে পান ভাঙছিলেন। পান ভাঙতে তিনি খেয়াল করলেন, যদিও তার হাতে টর্চ ছিল, অর্থাৎ তার মোবাইলের আলো তিনি জ্বালিয়ে রাখছিলেন এবং প্লাস তিনি পান ভাঙতেছিলেন। তিনি খেয়াল করলেন ওই পাশের কে যেন এই একই ভাবে পান ভাঙছে। তিনি তো অবাক হয়ে গেলেন, চোর টোর আসলো নাকি। তিনি একটু বললেন, এই কে ওখানে, কে 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 ওখানে তুমি, এইভাবে তিনি বলে উঠলেন। কোন রেসপন্স আসলো না, সে তার মতো পান ভাঙছে। তিনি সাথে সাথে তারা ওখানে গেলেন, পান টান চুরি হচ্ছে নাকি, সাথে সাথে গেলেন ওখানে। তিনি যেটা দেখছেন সেটা তিনি আবারও দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন তিনি আসলে ওই পারে পান ভাঙছেন, অর্থাৎ তারই একটা তার মতোই দেখতে কেউ একজন সেখানে পান ভাঙছিল এবং তাকে দেখে হাসতেছিল, এরকম খিলখিল খিলখিল করে হাসতেছে এবং বলছিল, কিরে পান ভাঙবি না, থেমে গেলি কেন, পান ভাঙ, পান ভাঙ, আজই তোর শেষ পান ভাঙা, ভেঙে নে, যত পারবি ভেঙে নে। তিনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। সকালবেলা যখন তিনি চলে আসার কথা, তিনি আসছেন না দেখে প্রায় 8টা-9টা বেজে গেছে, অর্থাৎ তিনি মোটামুটি 7টার মধ্যে ফিরে আসেন। সে কারণে সেগুলো আবার গুছিয়ে আবার একটা করে আর কি তাকে বেঁধে তাকে আবার বাজারে নিয়ে যেত। তো এই জন্য মোটামুটি তিনি স্বভাবত 7টার দিকেই চলে আসতেন। তো 8টা-9টা হয়ে যাচ্ছে, কেউ আসতেছেন, তখন আসতেছেন না, ফিরে আসতেছেন না দেখে আমার বোন আসলে তার শ্বশুরকে পাঠান যে একটু দেখেন তো বাবা কি হয়েছে, এখনো সে আসতেছে না। তিনি যে দেখতেছেন যে আসলে তার ছেলে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো তিনি তাকে আসলে পাশের লোকজন ডেকে তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে তাকে আসলে দেওয়া হয়, পানি টানি দেওয়া হয়, মোটামুটি প্রাথমিক ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়। দেওয়ার পরে মোটামুটি যখন তার ঘুম ভাঙে, অর্থাৎ যখন তিনি সেন্সে ফিরে আসেন, অলরেডি 2 দিন পার হয়ে গেছে। তিনি জিজ্ঞেস করছেন যে আমি কোথায়, যখন তার সেন্স হয় কোথায়, তখন সবাই তো মোটামুটি কান্নাকাটির মতো একটা অবস্থা। ট্রিটমেন্ট করা হয়েছে, তারপরে নিয়ে আসতেছে, বাসায় ডাক্তার নিয়ে আসা হয়েছে। তো মোটামুটি তখন হয় ট্রিটমেন্ট করার পরে আসলে সবাই তো মানে কান্নাকাটির একটা রোল, একটা অবস্থা। তো সবাই দেখতেছে এই অবস্থা, বলতেছে তুমি কি হয়েছে বাবা, সবকিছু জিজ্ঞেস করা হয় তাকে। জিজ্ঞেস করার পরে তার আসলে তিনি কিছু তেমন একটা বলতে পারেন না। তখন ডাক্তার তাকে বলা হয় যে তাকে আপাতত রেস্ট করার জন্য। তিনি আসলে রেস্ট করেন, রেস্ট নিতে বলা হয় তাকে, আসলে রেস্ট করে তারপরে দেখা যাচ্ছে যে পরে তিনি আসলে সব ঘটনা যখন মোটামুটি সন্ধ্যার পরে তিনি সেদিন সন্ধ্যার পরে তিনি মোটামুটি সবকিছু ঘটনা খুলে বলেন, এরকম কাহিনী। তো আসলে আমার দুলাভাই অনেক পরিশ্রম করতেন, অনেক পরিশ্রমী মানুষ ছিলেন। তো সব বলতেছিল, ডাক্তার বলতেছিল হয়তো তুমি স্ট্রেসফুল আছো, এই কারণে তোমার এই অবস্থা, তুমি অনেক পরিশ্রম করো, এই জন্য হয়তো তুমি একটা ভুল দেখছো হয়তো, আর সকালবেলা তুমি অনেক ভোরে তুমি উঠে যে পান ভাঙছো, ওই সময় হয়তো ভুল দেখছো।
কিন্তু আমার দুলাভাই কোনো মতেই মানতে নারাজ যে তিনি আসলে ভুল দেখছেন। তারপরে আসলে সবাই একটু তাকে সান্ত্বনা দিচ্ছিল। এরপরে যেটা হয়, সেই দিন রাতে তিনি, যেহেতু তিনি মোটামুটি তখনও অতটা মানে তার শরীরে শক্তি ছিল না, তিনি মোটামুটি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছেন। তো ঘুম থেকে যখন মানে হঠাৎ রাতের বেলা তিনি ঘুমিয়ে গেছেন, সেই দিনও হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তিনি এক্সাক্ট টাইমটা বলতে পারেন না আসলে কতটা, কোন সময় তার ঘুম ভেঙেছে। তো ঘুম ভেঙেছে, তিনি মানে তিনি উঠে বসলেন। সেদিনও তিনি দেখতেছেন তিনি খোলা আকাশের নিচে আছেন, এবং চারিদিকে তখন দেখলেন যে হ্যাঁ, তিনি আবারও সেই ভেলার উপর বসে আছেন এবং চারিদিকে পানি। যখন তিনি নামতে গেছেন দেখছেন যে তার আসলে পানি। তো এইবার তিনি খেয়াল করলেন যে তিনি ওই পুকুরের মাঝখানে আছেন, এবং ওই পুকুরের চারপাশ দিয়ে কেউ যেন ভেলা একটা চালাচ্ছে, মানে গ্রাম্য ভাষায় যেটা ওই যে কলা গাছ দিয়ে তৈরি, যেটা ওই রকম আর কি টাইপের ভেলা বানিয়ে চারিপাশে রাউন্ড দিচ্ছে। তিনি যথেষ্ট তিনি ফেস দেখতে পান না, কোনো মনে হচ্ছেন কেউ একটা, মানে অন্ধকার যেহেতু ছিল, তিনি দেখছেন কেউ একটা তাকে মানে ইয়ে করতেছে। তো এভাবে রাউন্ড দিচ্ছে আর কি, রাউন্ড দিতে এবার তিনি সে মুহূর্তে চিৎকার দেন নাই। তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তখনও ছিলেন। দেখলেন এক সময় তিনি একটু চোখ ইয়ে করে দেখলেন যে ভেলাটা তার কাছে চলে আসছে, এবং যে ভেলাটা চালাচ্ছে সে আর কেউ নয়, তিনি ভেলাটা চালাচ্ছে। তার মতোই দেখতে কেউ একজন ভেলাটা চালাচ্ছে, এবং সে বলে ভেলাটা চালাতে বলছে, কিরে কেমন লাগছে এইভাবে, কি চল না আজকে দুজন মিলে মাছ ধরবি, চল পুকুরে ঝাঁপ দে, মাছ ধর। এইরকম কথাবার্তা বলতে শুরু করে। এই দেখে আমার দুলাভাই আবার চিৎকার দেন, এবং পাশে দেখা যাচ্ছে যে তার মানে আমার বোন তাকে আবার কি হয়েছে বলে উঠে তাকে আসলে তাকে ইয়ে করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, পানি টানি খাওয়ান, এবং আসলে তারপরে আমার বোনকে তখনই সব ঘটনা আমার দুলাভাই খুঁজে বলে যে এরকম আমি আবার দেখছি। তো আমার বোন তখনই বুঝতে পারছিল আসলে ভালো কিছু ঘটছে না, কোন কিছু একটা রং আছে। আবার তার মনে এরকম আসতেছিল যে হয়তো বা আসলে সে ওই যে ডাক্তার বলছে যে তিনি আসলে অনেক পরিশ্রম করেন, এই কারণে ভুল ভাল দেখতেছেন, এটাও হতে পারে। মানে দুইটা দিকেই আমার বোনের মধ্যে একটা কনফিউজিং বিষয়গুলো আসতেছিল। তো এরপর যেটা হয়, তিনি তাকে তখন মোটামুটি একটু সান্ত্বনা দিয়ে তিনি আবার তাকে ঘুম পাড়িয়ে দেন। আমার বোন সেদিন জেগেই ছিলেন আর কি, তাকে যাতে কোনো রকম প্রবলেম হয় এই জন্য তিনি জেগে থেকে তাকে একটু দেখভাল করছিলেন। যাই হোক, রাত শেষ হয়ে যায়, সকালে ঘুম থেকে উঠে তিনি মোটামুটি তার ইয়ে হচ্ছিল, তিনি যেহেতু কাজের মানুষ, তো দেখা যাচ্ছে যেটা অভ্যাস সেটা না করলে দেখা যাচ্ছে মানে কিছু মানুষের ভালো লাগে না। তো তিনি কোনো মতেই থাকবেন না, তিনি দোকানে যান। তো দোকানে গেলেন, তাকে কেউ আটকাতে পারলো না, তিনি দোকানে গেলেন, এবং দোকানে যে তিনি যেটা হয় তিনি কাজ করছিলেন, তার আসলে টেলারি আছে, তিনি দর্জি, তো তিনি ওই যে সেলাই করছিলেন, তিনি একটা কাজ করছিলেন। তো কাজ করছিলেন তখন দোকানে আসলে কেউ ছিল না, এবং তিনি আসলে কাজ করার মাথায় হঠাৎ করে দেখলেন তার মানে কয়ারের দোকান ছিল, আসলে দেখছেন যে মানে কাপড় টাপড় ছিল। তো দেখছেন যে দোকানের পাশে তিনি হুট করে মানে কাজের ফাঁকেই তিনি দেখছেন, চোখ চলে গেছে আর কি, চোখে তিনি দেখছেন যে কে যেন একটা ওই মুখ হয়ে বসে আছে, মানে পিঠ দেখিয়ে তাকে বসে আছে তিনি আর কি। তো তিনি গেলেন, তিনি জিজ্ঞেস করেন, কে, কখন ঢুকলে তুমি, কে? তো যদিও তার বাবা আসলে মানে দোকানে থাকেন, বসেন, কিন্তু তার বাবার মতো লাগছিল না শেপটা, মনে হচ্ছিল একটু তাগড়া দেহ, মানে একটু জোয়ান মানুষ মনে হচ্ছিল। তো তিনি উঠে তখন যেহেতু তার দিনের বেলা, তিনি তো ভয়ের কোনো কারণ না, তিনি দিনের বেলা যা দেখছেন আর কেউ না, আর কেউই নয়,
তিনি ওখানে বসে আছেন, তারই মতো দেখতে কেউ একটা বসে হাসতেছে, খিলখিল খিলখিল করে হাসতেছে। এবার তিনি দৌড় দেন, কিছু বলার তাকে সুযোগ না দিয়ে তিনি দৌড় দেন এবং পাশের দোকানে যে তিনি তার পরিচিত যে দোকানদার ছিল তাকে বলেন যে আমি এরকম দেখছি। এসে দেখে কেউ নাই। এইভাবে আসলে তাকে সবাই মানে বলতেছিল যে তিনি আসলে মানে পাগল হয়ে গেছেন, এরকম অনেকে বলা বলি করছিল আসলে যে দিনের বেলা এসব হয় নাকি, মানে কেউ বিশ্বাস করছিল না তার কথা, আসলে সত্যি কথা বলতে আসলে তার মাথার সমস্যা হয়ে গেছে এরকম বলা হয়। তো তিনি যাই হোক এই জন্য আসলে তাকে একজন সাজেস্ট করলো যে তিনি তাকে ডাক্তার দেখানোর জন্য। তো এই জন্য আমার বোন আসলে তাকে নিয়ে রাজশাহীর একজন সুনামধন্য ডাক্তারের কাছে আসেন আর কি। ডাক্তারটার নামও আমি বললাম না, তিনি যাই হোক রাজশাহী মেডিকেলের একজন সুনামধন্য আর কি, একজন ডাক্তার, মানসিক ডাক্তার আর কি। তার কাছে ডাক্তারকে তিনি সবকিছু খুলে বললেন। তো খুলে বলার পর ডাক্তার আসলে মানে তাকে কিছু টেস্ট দিল আর কি। টেস্ট দেওয়ার পরে তিনি সেগুলো করলেন, করার পরেও আসলে ডাক্তার আসলে কোনো কিছু পেলেন না। তাকে বললেন যে তুমি আসলে একটু রেস্ট নাও এবং এই ওষুধগুলো তুমি খাও। তো এই ওষুধগুলো তিনি আসলে সেদিন তিনি চলে আসেন আর কি। চলে এসে বাসায় আবারও তিনি আসলে রেস্ট করছিলেন, এগুলো খান। তো দুদিন মোটামুটি 2 দিন আর কিছু হয় নাই। এরপর তিনি মনে করলেন যে হয়তো বা তিনি সুস্থ হয়ে গেছেন। তিনি আবারও দোকানে গেলেন। সেদিনও তিনি দোকান করে আস্তে আস্তে মোটামুটি এশার মানে মাগরিব পার হয়ে গেছে, অর্থাৎ এশার আগে আর কি এরকম হয়ে গেছে। তো তিনি দোকান থেকে এসে ওই ভ্যান থেকে নেমে মেন রাস্তা থেকে নেমে তিনি আসলে তখন তার কাঁচা রাস্তাটা যেটা বাড়ির রাস্তা সেটাতে নেমে উঠছেন। সেজন্য তিনি মোটামুটি তিনি আসলে তার কোনো ভয় লাগে না, সেজন্য তিনি হাঁটে যাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে তিনি হাঁটার পর হাঁটতে হাঁটতে যখন তিনি তার বাঁশঝাড় ক্রস করছেন, অর্থাৎ তারপরে আসলে গ্রামের যে বাড়িগুলো থাকে বাড়িগুলো নিবে, তো পিছ থেকে কে যেন তাকে একটা ডাক দিল তার নাম ধরে। তিনি পিছনে তাকালেন, তাকে দেখছেন কেউ নাই। তিনি আবার একটু হাঁটতেছেন, 2 পাও হাঁটেনি, 2 কদম হাঁটতে না হাঁটতে আবার তাকে ডাক দিলেন। এবং তিনি মনে হচ্ছিল এটা কোনো মানে খুবই অচেনা একটা ডাক আর কি। তার গ্রামের মানুষের পরিচয় ছিল, তার সাথে অনেক মানুষের চলাফেরা ছিল, কিন্তু মনে হচ্ছে এটা একটা অপরিচিত ডাক। তিনি একটু পিছিয়ে আসলেন, পিছিয়ে এসে একটু দেখছেন, খুঁজে টুজে লাইট টাইট মেরে। তার এক হাতে স্যান্ডেল ছিল, যেহেতু রাস্তা কাদামল, তিনি এক হাতে স্যান্ডেল ছিল প্লাস তার এক হাতে টর্চ ছিল, মোবাইলের টর্চ। তিনি চারিপাশে দেখলেন। তো চারিপাশে দেখলেন, তিনি দেখতেছেন যে বাঁশের কতগুলো বাঁশ আছে, বাঁশ ঝাড়ের পিছনে থেকে কে যেন গোঙাচ্ছে। এইরকম ভাবে, মানে কেমন মনে হচ্ছে কান্নাও না, আবার কেমন যেন একটা গোঙানি টাইপের কিছু একটা। তো সেদিন মানে তিনি তো মনে করছেন যে তার আসলে সবকিছু ঠিক হয়ে গেছে, তিনি সব ঠিক ওকে। তো বলে কে 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 ওখানে, তুমি কে কে কি কাঁদছো ওখানে, গোঙাচ্ছ? কোনো রেসপন্স আসে না। তিনি একটু তার লাইট নিয়ে গেলেন এবং দেখতেছেন মানে কে একটা আর কি, মানে কাপড় চুপড়ে দেখা যাচ্ছে কোনো ওই যে যারা ওই যে পাগল লোকজন যারা দেখা যাচ্ছে যে কোনো সেন্স থাকে না, ওই যে দেখা যাচ্ছে যে বাজারে টাজারে বসে থাকে, চুল টুল বড় টড় এরকম একটা অবস্থা, পা মানে 2 পা ছেড়ে দিয়ে একদম বসে ছেড়ে দিয়ে ফাঁক করে থেকে মনে করেন যে সে কেমন যেন ঘুমাচ্ছে এরকম আর কি। তো তিনি যে আসলে ভাবলেন কোনো পাগল টাগল হবে নাকি, তো এত রাতে এখানে কেন, একটু চিন্তা ভাবনা আসলো তার মনে। তিনি যে যখন তার মানে লাইট দিয়েছে, লাইট মেরে তার কাঁধে হাত দিয়েছেন আর কি। কে তুমি, হাত দিয়ে এরকম একটা কথা বলছেন। যখন ওই পাগলটা মুখটা ঘোরায়, এই মুখটা ঘোরার তিনি যেটা দেখলেন সেটা হয়তো বা আর কখনো তিনি দেখতে চাইবেন না। এবারও দেখলেন যে আসলে তিনি তো তাকেই দেখতেছেন, নিজেকেই দেখছেন তার মধ্যে। এবং পাগলটা মুখে হাসতেছিল এবং পাগলের মুখ চোখগুলো অনেক মনে হচ্ছে জ্বলতেছিল, মনে হচ্ছে সে খুব রেগে আসে, এরকম একটা অবস্থা। এটা দেখে তিনি
তিনি স্যান্ডেল ফেলে দিয়ে দৌড় দিয়েছে এবং দৌড় দিয়ে তিনি একদম দৌড় দিয়ে তিনি বাসায় যেতে মোটামুটি চিৎকার দিয়ে তিনি সেন্সলেস হয়ে যায়। বাসায় ঢুকতেই পারেনি তার আগে, মানে যে অনেক পিচ্ছিল জায়গাগুলো ছিল থাকে না, ওইগুলোতে তিনি আসলে বৃষ্টি হওয়ার পরে অনেক পিচ্ছিল হয়ে গেছে, পিছলে ওপরে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। তাকে সবাই ধরাধরি করে নিয়ে এসে তো বাসায় নিয়ে যেতে তার কাপড় টাপড় সবগুলো ইয়ে হয়ে গেছিল। তো আমার বোন ওগুলো সবকিছু পরিষ্কার করে দিয়ে নতুন কাপড় টাপড় ইয়ে করে দিয়ে তো তাকে মাথায় পানি টানি ঢালা শুরু করলো এবং দেখা যাচ্ছে আবারও তাকে ডাক্তারকে ফোন দেওয়া হয়, গ্রাম্য ডাক্তার যিনি ছিলেন তাকে ফোন দেওয়া হয়, তিনি এসে মোটামুটি ট্রিটমেন্ট দিয়ে তো তারপর এক সময় দেখা যাচ্ছে তার সেন্স ফিরার পরে তিনি সব ঘটনা খুলে বলেন যে এরকম কাহিনী হয়েছে। তিনি বারবার যেন তিনি নিজেকেই দেখছেন, আর এবার যেন ভয়ঙ্কর রূপে দেখছেন। এরপর আসলে তারপরে আসলে তাকে ডাক্তার আবার বলছেন তুমি আসলে ওষুধ ঠিক মতো খাও, দেখ তুমি ঠিক হয়ে যাও। এভাবে অভয় দিয়ে তাকে ডাক্তার চলে যান। তিনি খাওয়া দাওয়া করে রোজকার মতো তিনি ঘুমিয়ে যান এবং তাকে আসলে আমার বোনেরা দেখা যাচ্ছে বলা হচ্ছে তাকে আর দোকানে আপাতত যেতে দিবেন না কিছুদিন, তাকে বাসায় রাখার জন্য ইয়ে করছিলেন আর কি, ফোর্স করছিলেন। তারপর তিনি ঘুমিয়ে যান। ঘুমিয়ে যেয়ে তিনি স্বপ্ন দেখেন কোন একটা কালো অবয়ব এসে বলতেছে যে তোর দিন খুব শেষ, খুব তাড়াতাড়ি তুই চলে যাবি, প্রস্তুত হ তুই, তোর দিন ঘনিয়ে আসতেছে, এরকম ভাবে কথাগুলো বলেন। বলার পরে তিনি আবারও চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান। এবার তিনি ফেসটা দেখতে পান না, তবে মনে হচ্ছিল মানে তিনি যতটুকু আমাকে বলেন যে কালো লোমস টাইপের, মানে চোখ মুখের মোটামুটি একদম মানে বোঝা যাচ্ছে না আর কি, তবে মানে তার চুল দিয়ে ঢাকা, এরকম একটা মানে খুবই লোমস চুল দিয়ে ঢাকা, তবে অনেকটা দেখতে তিনি যতটুকু বলছেন যে আসলে একটা ইয়ের মতো মানুষই, কিন্তু দেখা যাচ্ছে তার মুখ চোখটা মনে হচ্ছে অনেকটা ষাঁড়ের মতো, এরকম টাইপের আর কি কিছু একটা। তো যাই হোক, এটা আসলে মানে উনি অত্যন্ত বেশি তার আসলে ভয় পেয়ে তিনি চিৎকার দিয়ে আমার বোন আসলেই মানে এটা মানে ইয়ে করতে পারছে না তার স্বামীর এই অবস্থা। তো পরের দিনে তারা চিন্তা করে যে মানে তারা কোনো একটা ইয়ের কাছে যাবে, এটা কোনো কিছু ভালো হচ্ছে না, যেটা আমার বোন আগেই সন্দেহ করেছিল। তো তিনি চিন্তা করেন যে তিনি আসলে কোনো কাউকে ইয়ে করবেন, কোনো কবিরাজের সন্ধানে যাবেন। তো আমার যে দেখা যাচ্ছে আমার বোনের যে শ্বশুর, তিনি বলেন যে তার একটা পরিচিত ইয়ে আছে আর কি, কবিরাজ আছে, তো কবিরাজের কাছে তিনি আসলে নিয়ে যাওয়ার কথা বলে। তো আমার বোন তাকে কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ মানে 2 গ্রাম পরেই আর কি, তো যেখানে ওখানে যে কবিরাজ দেখে বুঝতে মানে ওনাকে বলেন যে তোর খুব সমস্যা আছে আর কি, হ্যাঁ। তো এবং বলেন যে এটার জন্য মোটা অঙ্কের টাকা তিনি দাবি করেন আর কি, যে এটা লাগবে আর কি। তো আমার বোন তো আসলে তার স্বামীর জীবনের জন্য তিনি রাজি হয়ে যান। তো বলে যে ঠিক আছে, আজকে তিনি কিছু বিষয়গুলো নেন তিনি আর কি, তার থেকে আসলে কিছু তার চুল নেন, মানে আমার দুলাভাইয়ের চুল নেন এবং তার পরিহিত একটা কাপড় নেন এবং আরো কিছু কি যেন এলিমেন্ট ছিল যেগুলো আসলে আমার বোন দিয়েছে, এটা আসলে আমার দুলাভাই বলতে পারবে না। তো আমি যদিও আমার বোনকে জিজ্ঞেস করি না বিষয়গুলো, তো আমার বোন আসলে শেয়ার করতে আমার রাজি হবে না, আমার দুলাভাই এটা আগেই বলেছিল কি। তো যাই হোক, এগুলো দেওয়ার পরে তিনি চলে যায় এবং কালকে আসতে পারে আর কি। তো পরের দিন যেটা মানে যাওয়ার পরে ওই কবিরাজ যেটা বলে এবং যেটা শুনে তারা কখনো চিন্তা করেনি যে এরকম কিছু হতে পারে বা ইয়ে করতে পারে। তো যেটা বলা যায় তোর সাথে তোকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং এই ব্ল্যাক ম্যাজিকে একটা ভয়ঙ্কর জিনকে চালান করা হয়েছে, যে মানুষকে আসলে ওই রূপ ধরে আসলে কি করে মানে ভিকটিমের রূপ ধরে এসে ভয় দেখায় এবং 1 মাস এভাবে ভয় দেখিয়ে তাকে শুকিয়ে মেরে ফেলা হয়, এরকম টাইপের আর কি। তো যাই হোক, এটা আসলে শুনে আমার মানে বোন জিজ্ঞেস করে যে কে ব্ল্যাক মিউজিকটা করেছে আর কি, আমার কি, আমার তো স্বামী কারো কখনো ক্ষতি করে না। তো আসলে কবিরাজ বলে যে যেই করছে তোদের আপন জন করছে আর কি। তো এবং এটা খুব ভয়ঙ্কর এই জিন কিন্তু মানে খুব সহজে পিছা ছাড়বে না, এরকম একটা কথা বলা হয়। তো আমার বোন আসলে খুব কান্নাকাটি করে তাকে জিজ্ঞেস করে কে এটা করছে, কে করছে, এবং শেষ পর্যন্ত কবিরাজ আসলে বলতে চায়নি। তারপরে কবিরাজ আসলে
বলতে পরে বাধ্য হয়, যেটা শুনে তারা তারপরে কখনো তারা কল্পনাও করেনি যে এরকম কেউ করতে পারে এবং কিভাবে করেছে সেটাও বলে। তো কবিরাজ বলে যে আসলে আমার দুলা ভাইয়ের মানে সৎ ভাই আসলে তাকে মানে তার উপর একটা ওঝা দ্বারা আর কি, তান্ত্রিক দ্বারা আসলে একটা জিন চালান করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। এবং এই ব্ল্যাক ম্যাজিকটা আসলে যেটা করে হয়েছে যে মানে আমার দোলা ভাইকে তখন বলে যে তুই কি কিছুদিন আগে তোর ভাই তোকে কি সিগারেট খাওয়াইছিল, মানে আমার ভাইকে মানে দোলা ভাইকে আসলে ওই একটা সিগারেট দিয়েছিল কিছুদিন আগে, 2 সপ্তাহ আগের ঘটনা। চলে যায় আমরা পিছনে যে দেখা যাচ্ছে যে সেখানে আমার দোলা ভাইকে আমার ওই তারই আর কি সৎ ভাই, তবে আমার দোলা ভাই নিজের ভাইয়ের মতোই, বড় ভাইয়ের মতোই তাকে খুব ভালোবাসতেন। তো আমার মানে দোলা ভাইয়ের আর কি মানে আগে মানে দোলা ভাইয়ের বাবার আর কি তার বাবার আর কি আগের একটা বউ ছিল, বউ মারা যায় এবং তারপরে তিনি আসলে পরে একটা বিয়ে করেন, যেখান থেকে আমার দোলা ভাই হয়। একটাই ছেলে, ওই মানে ওয়াইফেরও একটা ছেলে, আমার দেখা যাচ্ছে যে এই ওয়াইফের একটাই ছেলে। তো যাই হোক মানে ওই তাকে আসলে ওই সিগারেটের মধ্যে তাকে আসলে ব্ল্যাক ম্যাজিকের যে এলিমেন্টস গুলো হয় সেগুলো আসলে দেওয়া হয়েছিল, দিয়ে তাকে আসলে সিগারেটটা আসলে খাওয়ানো হয়। আমার দুলা ভাইকে তার ভাই খাওয়াইছে আর কি, সৎ ভাই খাওয়াইছিল, খাইয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয় আর কি। তো এটার মধ্যে তো বলে যে এটা আমি করব, তবে একটু সময় লাগবে, চেয়ে বসে আর কি। তো যেহেতু আসলে আমার বোন খুব জোরাজোরি করে বলে যে তাড়াতাড়ি করেন, আমার স্বামীর তো মানে দিন দিন মানে সে শুকিয়ে যাচ্ছে, তাই সে খাইতে পারছে না, তাই এবং সে ঘুমের মধ্যে ঘুমাতে পারে না, জেগে থাকে, চিৎকার দেয় ঘুমের মধ্যে। তো এইসব কথা বলে। তো এইসব কথা বলার পর আসলে বলছে ঠিক আছে আমি করবো আর কি, কালকে আবার নিয়ে আসিস। তো কালকে নিয়ে আসে। কালকে নিয়ে আসার পরে যেটা হয় যে তাকে আমার বোন বাইরে ছিল, তো ঘরের মধ্যে নিয়ে আসলে কি যেন রিচুয়াল করে, সেই রিচুয়ালের কথা আসলে আমার দুলা ভাইও বলতে পারবে না এমন একটা। তবে তিনি যতটুকু বলেছিলেন তাকে একটা মানে স্টারের মধ্যে বসানো হয়েছিল, স্টার দাগ করে স্টারের মধ্যে বসানো হয়েছিল এবং স্টারটাকে মানে অনেকটা স্টারের মাথাতে 4টা যে কয়টা স্টারের মাথা ছিল সেগুলোতে মোমবাতি দেওয়া ছিল এবং তারপরে মানে ইয়ে করা হয়, তার মধ্যে কিছু কি যেন রিচুয়াল করা হয়, যেটা উনি আসলে বলতে পারবেন না, মানে তাকে আসলে অনেকটা তিনি সেন্সের বাইরে চলে গেছেন এরকম একটা অবস্থা। তারপরে এক সময় যখন তার সেন্স ফিরে তখন তিনি বাসায় ছিলেন, এরকম একটা বিষয়। এবং কবিরাজকে থেকেও আমরা আসলে আমার বোন কোনো কিছু জানতে পারিনি আসলে। এরপর থেকে ওই রিচুয়াল করার পর থেকে আসলে তারপরে কোনো আর কোনো ঘটে নাই। তবে আমি যেদিন ঘটনাটা মানে আসলে শেয়ার করতে চেয়েছিলাম রাসেল ভাই, তো সেদিন শেয়ার করতে যে আমার কিছু আমি জানি না এর সাথে কোনো রিলেভেন্স আছে কিনা, তো শেয়ার করতে যে বারবার আমি আসলে করতে পারছিলাম, রেকর্ড করতে পারছিলাম না, কোনো কিছু একটা ভুল হচ্ছিল, আমি বলতে পারছিলাম না, অনেক প্রবলেম হচ্ছিল। তারপরে আমি একটা টিউশনিতে বের হয়ে যাই সন্ধ্যার দিকে। টিউশনিতে বের হয়ে যখন আমি একটা টিউশনিতে যাব, তো টিউশনিতে যাওয়ার পথে অন্ধকার ছিল, মানে ওটা একটু বস্তির টাইপের মতো এবং সেখানে একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে আমি পড়াতে যাই। সেখানে যখন আমি উপরে উঠবো, একটু উঁচু জায়গা, সিলেটের অঞ্চলগুলো একটু উঁচু জায়গা হয়, উঁচু নিচু, তো ওটা একটু উঁচু জায়গা, আমি সাইকেল থেকে নেমে আমি উপরে উঠতেছিলাম। তখন আমি যতটুকু আমার লাইটের আলোতে আমি যতটুকু দেখতে পেলাম যে একটা লোক খালি গায়ে এবং সে হচ্ছে ধুতি পরেছিল, সে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জানি না এর সাথে কোনো রিলেভেন্স আছে কিনা, হ্যাঁ, বা সে সাধারণ কোনো মানুষও হতে পারে, আমি জানি না ঠিক। তারপরে আমি যখন ওটাকে ক্রস করে গেলাম, আমি যখন ক্রস করছিলাম সেও আমার দিকে একটা করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। তারপরে যখন আমি একটু ক্রস করে যাওয়ার পর আমি দেখি একটা কালো বিলি আমার সামনে দিয়ে চলে গেল। তো আমি এটাকে আসলে তখনও আমি কোনো কিছু ভাবি না। তো তারপরে আমি সামনে আর একটু গেলাম অন্ধকারের মধ্যে, আর কি কোন লাইট, ওখানে সাধারণত স্ট্রিট লাইট থাকে ওখানে, কিন্তু সেখানে লাইট ছিল না, মানে কারেন্ট ছিল না হয়তো। তো আমি আগেই গেলাম, দেখলাম যে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে এবং 2টা মেয়ে আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তো আমি তাড়াহুড়া করে ওখান থেকে ক্রস করে চলে গেলাম। তো তারপর আমি একটু পিছিয়ে তাকায় দেখলাম যে তারা দুজন আমার দিকে সেই কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে আছে। তো জানি না আমি এর সাথে কোনো রিলেভেন্স আছে কিনা, তারপর আমি এটা শেয়ার করলাম। এই কারণে আমি মোটামুটি 2-3 দিন ধরে আমি এটা শেয়ার করতে পারিনি বিষয়গুলো, কেন জানি মানে রেকর্ড হচ্ছিল না, রেকর্ড করতে পারছিলাম না, ভুল হচ্ছিল, বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছিল। তারপরে ভাইয়া আমি বিষয়টা শেয়ার করলাম, অনেক বড় হয়ে গেল এটা। তো রাসেল ভাই এই ছিল ঘটনা, যদি ভালো লাগে তো লিসেনারদের সাথে শেয়ার করবেন,
তো আপনাদের সবার জন্য শুভকামনা, ভূত.com এর জন্য শুভকামনা। ভূত.com চিরজীবী থাকুক, অনেক দিন চলুক, অনেক বছর ধরে চলুক, এটাই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।